লাল বেনারসি পরিহিত এক তরুণী ছুটে চলেছে অন্ধকার হাইওয়ের মধ্য দিয়ে। উল্টো দিক থেকে আসা গাড়ির হেডলাইটের আলোয় দেখা যায় বিধ্বস্ত অবস্থা সেই তরুণীর। ঠোঁটের কোণে শুকিয়ে যাওয়া রক্ত কিংবা কাঁচের চুড়ি ভেঙে হাতে গেঁথে থাকা কোনো কিছুরই পরোয়া নেই তার। যেন শুধু জানে পালাতে হবে, সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে পালাতে হবে। এত কিছুর মাঝে তরুণী কি খেয়াল করেছে ওকে অনুসরণ করে চলা নেভি ব্লু মার্সিডিসটাকে? ঠিক যেন কোনো শিকারী অপেক্ষায় আছে তার শিকারের দম ফুরানো। কোনো তাড়া নেই তার। চশমার আড়ালে থাকা চোখ দুটোতে দেখা যাচ্ছে ধিকি ধিকি জ্বলতে থাকা প্রতিশোধের আগুন। অন্ধকারে আচ্ছাদিত কোনো এক পরিত্যক্ত গোডাউন, উল্টো ঝুলে থাকা তিনজনকে অক্লান্তভাবে পিটিয়ে চলেছে কেউ একজন। টিমটিমে আলো কিংবা কয়েকটা বড় অ্যাডজাস্টার ফ্যান চালিয়ে রাখার জন্য বাইরে থেকে দেখা বা শোনা যায় না কোনো আর্তনাদ। রডের শক্তপোক্ত আঘাতের পর আঘাত দিয়েও যেন তৃপ্তি পাচ্ছে না সেই যুবক। শরীরে বইতে থাকা আগ্নেয়গিরির ভয়ানক লাভার ন্যায় রাগ যেন এই ঝুলে থাকা লোকগুলোর যান বেরোনোর পরই ঠান্ডা হবে। অদূরে অন্ধকারে গা ঢেকে বসে আছে আরও একজন। তার চোখেও দেখা যাচ্ছে ক্রূর হিংস্রতা। চোখের শিরা উপশিরা হয়ে আছে লাল, ঘরমাক্ত হাতের পেশি ফুলে আছে, যেমনটা হয়ে থাকে দীর্ঘ সময় শরীর চর্চা করলে। লোকাল বাস থেকে নামার সময় অপ্রত্যাশিত ছোঁয়ার শিকার হলো স্নেহ। ব্যস্ত নগরী ঢাকাতে এই ঘটনা ঘটে অহর্নিশ। আশেপাশে তাকিয়ে দেখতে পায় এক 40 লোক বিশ্রীভাবে নজর বোলাচ্ছে ওর শরীর জুড়ে। ঘেন্নায় গা গুলিয়ে ওঠে স্নেহর। কিছুটা পিছিয়ে এসে হাসি মুখে লোকটাকে জিজ্ঞেস করে, কি খুব মজা? বিদঘুটে হেসে লোকটা সাই জানালো যেন, অথচ সেই হাসির স্থায়িত্ব কয়েক সেকেন্ডও গড়ালো না। তার আগেই পায়ের উপরে তীব্র যন্ত্রণা অনুভব করে লোকটা। নিচু হয়ে পা দেখার সময় টের পেল পশ্চাৎ দেশে পিনের তীক্ষ্ণ খোঁচা। হাই হাই করে ওঠে লোকটা। পরের বার বাসে আকাম করার আগে এটা মনে রাখবি, কুত্তার বাচ্চা। লোকটাকে দেখিয়ে একদলা থুতু ফেলে আগাই সামনের দিকে। আজ ওর চাকরির ইন্টারভিউ আছে, সময় মতো পৌঁছাতে হবে, না হলে আরও কিছু শিক্ষা দিত স্নেহ লোকটাকে। সব সময়ের সঙ্গী ছোট ছুরিটাও গেঁথে দিত পাছায়। হ্যাঁ, চেনে না বেটা লাগতে এসেছে কার সাথে। ঠিকানা অনুযায়ী বনানী এলাকার এই বিলাসবহুল বিল্ডিংয়ে এসে হতাশ বোধ করল স্নেহ। কে জানে কি আছে কপালে। এরকম ঝাঁ চকচকে বিল্ডিংয়ে আদৌ ওর চাকরি সম্ভব? হুট করে আগের চাকরিটা চলে গেল, আবার সেই অফিসের বস এই চাকরিটার ইন্টারভিউ দিতে বলল। সব কিছু এমন গোলমেলে লাগছে কেন ওর কাছে? রিসেপশন ডেস্কে ইন্টারভিউয়ের কথা জিজ্ঞেস করতেই জানা গেল 5ম ফ্লোরে যেতে হবে ওকে, আর ইন্টারভিউ শুরু হতে এখনও কিছু সময় বাকি আছে। লম্বা শ্বাস ফেলে খয়েরি রঙের সুতির শাড়ি পরা স্নেহময়ী আমিন নামের মায়াবী মেয়েটা ছুটে চলল ওর নতুন জীবনের দিকে। ইন্টারভিউ চলাকালে রুমটার দরজা ঠেলে প্রবেশ করলো কেউ একজন। লম্বা চওড়া এক পুরুষ অবয়ব। সামনে বসে থাকা অফিসারদের হুড়মুড় করে চেয়ার ছেড়ে দাঁড়াতে দেখে চমকে গেল স্নেহ। ওকেও উঠে দাঁড়াতে হবে নাকি এখন? প্রেসিডেন্ট পুতিনের বংশধর এলো নাকি যে সবাই এমন হুড়োহুড়ি করছে? মনে মনে এসবই ভাবছিল স্নেহ। তবে বেশিক্ষণ ভাবনার অবকাশ পেল না। তার আগেই দেখা গেল ওর সামনের চেয়ারে এসে বসেছে আগন্তুক। চোখাচোখি হতেই হকচকাই স্নেহ। ঠিক কত বছর পর দেখলো এই মুখটা। তরুণ বয়সের খোলস ছেড়ে সে এখন পূর্ণ এক পুরুষ। চশমার আড়ালে ঢাকা বুদ্ধিদীপ্ত সেই চিরপরিচিত চোখজোড়া। গায়ের তামাটে রংটা আরো উজ্জ্বল হয়েছে। খোঁচা খোঁচা দাড়িতে কি সুন্দর ম্যানলি লাগছে। মস্তিষ্ক জট পাকিয়ে যাচ্ছে স্নেহর। এখন ওর কি করা উচিত? নিজে থেকেই কথা বলবে, নাকি স্নেহকে চিনতে পারেনি সে এখনো? মন আর মস্তিষ্কের দোলাচল থামে আগন্তুকের কণ্ঠে। ইস, এই কণ্ঠস্বর কত বছর পর শুনল স্নেহ। নিঃশ্বাসের গতি তীব্র হয় স্নেহর। দু চোখের পাতা কাঁপতে থাকে। এখনই যেন বর্ষণ করতে প্রস্তুত তারা। Hello everybody, please take your seat. Miss Amin, have a seat. শান্ত স্বরে কথাটা বলে উঠে আগন্তুক। আরমান, হতবিহ্বলতার রেশ কাটিয়ে বেশ জোরেই বলে ফেলল স্নেহ। চোখ সরু করে ওর দিকেই তাকিয়ে ছিল আরমান। বাকিরাও হতভম্ব।
অফিসের মালিককে ইন্টারভিউ দিতে আসা সাধারণ কর্মচারী এভাবে নাম ধরে বলেছে দেখে মুখ চাওয়াচাওয়ি করতে থাকে সকলে। মিস আমিন, প্লিজ বিহেভ ইয়োর সেলফ। রোষপূর্ণ শোনা যায় সেই কণ্ঠস্বর। স্নেহকে চিনতে পারেনি ভেবেই চোখ দুটো একটু ভিজে উঠল কি ওর? না, তা হবে কেন? সব সম্পর্ক আরমান নিজেরাই চুকিয়েছিল ওদের সাথে। ওর জন্য খারাপ লাগা কাজ করা উচিত না। তাহলে বোধহয় কাজলটা বোধহয় ভালো না। চোখ কড়কড় করছে এই জন্য। মন খারাপ ভাবটা ফুটে ওঠে স্নেহর মুখাবয়বে। এক ধ্যানে আরমানের দিকে চেয়ে ভাবনায় মুখ হয়েছিল স্নেহ। অপর পাশ থেকে অন্য একজনের করা প্রশ্নে খেয়াল হয় কি বেহায়ার মতো চেয়েছিল ও আরমানের দিকে। দীর্ঘশ্বাসটা গোপন করে মন দেয় ইন্টারভিউতে। মিস আমিন, আপনি এখন আসতে পারেন। উই উইল লেট ইউ নো আওয়ার ডিসিশন। বলে ওঠেন রুমে থাকা একজন অফিসার। থ্যাংক ইউ স্যার। বলে এক পলক আরমানকে দেখে নিয়ে বেরিয়ে আসে স্নেহ। এখনও ল্যাপটপ স্ক্রিনে চেয়ে আছে সে। চাকরিটার আশা স্নেহ ছেড়েই দিয়েছে। আরমান কখনোই ওকে চাকরিতে রাখবে না, এতটুকু অন্তত স্নেহ জানে। সবই নিয়তির খেলা। নয়তো 8 বছর পর আবারও আরমানের দেখা পাবে ও কি ভেবেছিল কখনো? তাও ওকে চিনতেই পারেনি। স্নেহ কি এতটাই পরিবর্তন হয়ে গিয়েছে? ওয়েটিং লাউঞ্জে থাকা ওয়াল মিররে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল স্নেহ। তফাৎ পেল না অবশ্য, বরং আগের বোকাশোকা বাচ্চা চেহারার পরিবর্তন হয়েছে। চেহারায় ধার এসেছে একটা। শাড়ি পরে সকালে যখন বের হলো, মা ওকে দোয়া পরে ফু দিয়েছিল যেন নজর না লাগে। তোর চোখ কোনো দিনও ভালো ছিল না রে আরমান। আগেও চোখে পড়েনি আমাকে, এখনো পড়বে না। কানা উল্লুক কোথাকার। চশমার পাওয়ার যায় কোনো কালেই ঠিক ছিল না, সে নাকি আবার এখন অফিসের বস। হাহ। আনমনে বকতে থাকা স্নেহ পিছু ফিরে চমকে গেল, কারণ অদূরেই আরমান দাঁড়িয়ে আছে। বোঝাই যাচ্ছে স্নেহ সব কথা শুনে তবদা খেয়ে গিয়েছে। তার মানে ইন্টারভিউ রুম থেকে স্নেহর পিছু পিছু বেরিয়ে এসেছে সে। অবিশ্বাসের স্বরে জিজ্ঞেস করে, তুই কি আমাকে কানা বললি স্নেহময়ী? ওয়াও, আরমান স্যার দেখি আমাকে চিনে ফেলেছেন। আমার ভাগ্য তো সুপ্রসন্ন। 2 কদম এগিয়ে আরমানের সামনাসামনি দাঁড়ালো স্নেহ। কাউকে চিনতে আমি ভুল করি না স্নেহময়ী। আর ভাগ্য তো আমার সুপ্রসন্ন। পকেট থেকে টিস্যু বের করে স্নেহর নাকের পাটায় জমে থাকা শিশির বিন্দুর ন্যায় ঘামের কণা মুছে দেয় আরমান। এরপর রহস্যময় হেসে প্রস্থান করে আরমান। অন্যদিকে আরমানের কথার আগামাত বুঝতে না পারা স্নেহ চেয়ে থাকে ফ্যাল করে আরমানের গমন পথের দিকে। যত সব পাগল ছাগল তার ছেঁড়া পাবলিক। বিড়বিড় করতে থাকে স্নেহ। উত্তপ্ত দুপুরে স্নেহ বের হলো অফিস থেকে বাসার উদ্দেশ্যে। সূর্যটা একদম আগুন ঢেলে দিচ্ছে যেন। শাড়ি পরে আরও বেশি গরম লাগছে। 1 বোতল পানি কিনে নেয় স্নেহ। বনানী পার্কে বসে ভাবতে থাকে অর্থপ্রাচুর্য আসলে ক্ষণিকের। কোনোদিন কি স্নেহ ভেবেছিল এভাবে চাকরির জন্য হন্য হয়ে বেড়াতে হবে ওকে? আরও একটা নাম মাথার মধ্যে ঘুরতে থাকে স্নেহর, আরমান। আরমান এখানে কেন? এটাও নতুন বিজনেস? কোথায় ছিল আরমান এতদিন? আচ্ছা, আরমান কি স্নেহর সাথে কাটানো সব মুহূর্ত ভুলে গিয়েছে? 17 বছর বয়স থেকে অপেক্ষা করে আছে স্নেহ আরমানের জন্য। রেজাউল আঙ্কেল যদি বেঁচে থাকতেন তাহলে আরমানের সাথে এতদিনে ওর নিশ্চয়ই বিয়ে হয়ে যেত। 8টা বছর পেরিয়ে গিয়েছে, অথচ স্নেহ এখনও আটকে আছে সেই 17 বছরে। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের জীবনে কম প্রস্তাব পায়নি স্নেহ, অথচ কাউকেই ওর ভালো লাগেনি। মনের কোণে সেই কিশোরী বয়সের শুরু থেকে আরমান ছিল। একসাথে বড় হতে থাকা আরমানের প্রতি জন্ম নিয়েছিল অদ্ভুত রকমের অনুভূতি। জীবনে প্রথম ভালোবাসার অনুভূতি ছিল আরমান, অথচ আজ ওদের মধ্যে কতখানি দূরত্ব এসে গিয়েছে। এত কিছু এক মনে ভাবতে থাকা স্নেহর চোখ জোড়া আবারও ছলছলে হয়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন ওর এত? 8টা বছরে কত রাত যে কেঁদে পার করেছে স্নেহ শুধু ওর বালিশটা জানে। এতগুলো বছরে আরমানকে ভুলতে পারেনি একবারের জন্য। চোখের পানি মুছে উঠে দাঁড়ায় স্নেহ। এই অফিসে ওর চাকরি হবে না, এটাও বুঝে গিয়েছে।
চোখ ভর্তি পানি নিয়ে উত্তপ্ত দুপুরে শাড়ি পরা এক নারীর দিকে অপলক চেয়েছিল কেউ। পুরনো স্মৃতি সেও কি ভুলতে পেরেছে আসলেই? সন্ধ্যাবেলা মায়ের কোলে মাথা রেখে শুয়েছিল স্নেহ। মা মেয়ের একার সংসার ওদের। সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে ছোট একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে ওরা। সেদিন ইন্টারভিউ দিয়ে আসার পর কেটে গিয়েছে প্রায় 10 দিন। কোনো মেসেজ বা ইমেল আসেনি স্নেহর কাছে। অবশ্য আশা করেওনি স্নেহ। ও তো জানতো আরমান ওকে চাকরিটা দিবে না, তবে মনের কোণে কি সুপ্তভাবে চাইছিল না স্নেহ ভালোবাসার মানুষকে আরও একবার সামনাসামনি প্রতিদিন দেখতে? রুবি বেগম চেয়ে দেখেন মেয়ের মন খারাপ ভাবটা। চাকরি না থাকায় মেয়েটা যে টেনশনে পড়েছে এতটুকু তিনি বুঝেছেন। মেয়েটা প্রায় রাতে কাঁদে, মা হয়ে এতটুকু তিনি বুঝেন। সকালে আবার হাসি মুখে সব সামলায়। স্নেহর বাবার অকাল মৃত্যু, ব্যবসায় লস, আত্মীয় স্বজন সবাই মুখ ফিরিয়ে নিয়েছে ওদের থেকে। এক মুঠো ডাল ভাত খেয়ে দিনাতিপাত করেছেন মা মেয়ে। মোবাইল ফোনের নোটিফিকেশন টোনে মায়ের কোল থেকে উঠে স্নেহ, কিন্তু ইমেলটা ওপেন করতে বাদ ভাঙা খুশিতে জড়িয়ে ধরে মাকে। ইউ আর সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ এক্সিকিউটিভ অফিসার। উই উইল বি ভেরি প্লিজড to have you on your team. Please join from tomorrow. Regards, RK Trade Organization. মেল এসেছে মা, চাকরিটা আমি পেয়ে গেছি মা, শুনছো? গানের মতো সুর করে বলতে থাকে স্নেহ। আনন্দে 2-4টে লাভ ঝাপও দিয়ে ফেলেছে বেচারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সুদিন আবারও ফিরিয়ে দেবেন। বলে মেয়ের মাথায় চুমু দেন রুবি বেগম। চেহারাটা ঝলমল করছে মেয়েটার। কাকডাকা সকালে সুন্দর করে একটা সাদার আকাশি রঙের জমিনে শাড়ি পরে তৈরি হলো স্নেহ। চোখে কাজল, ঠোঁট দুটো ভেজালো হালকা গোলাপি লিপ বামে, ছোট্ট সাদা পাথরের দুল, আর পরিপাটি করে চুলগুলোকে বেনি করে যখন ও আয়নার সামনে দাঁড়ালো, ওর নিজেরই লজ্জা লাগা শুরু করলো। চোখ দুটো থেকে ঠিকরে বেরিয়ে আসছে খুশির ঝলক। এই খুশিটা আসলে নতুন চাকরি পাওয়ার খুশি, নাকি ভালোবাসার মানুষকে আবার চোখ ভরে দেখতে পাবে সেই আনন্দ? সময়ের কিছুটা আগে প্রজাপতির মতো উঠতে থাকা মন নিয়ে স্নেহময়ী আমিন পৌঁছে গেল বনানী। গুনগুন করে গান গাইতে থাকা স্নেহ লিফটে ওঠে। উদ্দেশ্য 10ম ফ্লোর। সেখানেই তার ডেস্ক। লিফটের দরজা বন্ধ হয়েও আবার খুলে গেল। এবার লিফটে দেখা গেল আকাশি রঙা শার্ট আর সাদা প্যান্ট পরিহিত এক যুবককে। মুহূর্তেই লিফটের ভিতরটা কড়া ম্যান পারফিউমের সুবাসে ছেয়ে গেল। আপন মনে মোবাইল স্ক্রিনে চেয়ে থাকা স্নেহর ধ্যান ফিরল পরিচিত পারফিউমের ঘ্রাণে। সামনের দিকে তাকাতে দেখা গেল 2 হাত পকেটে দিয়ে দাঁড়িয়ে থাকা আরমানকে। কেমন বিস্মিত হয়ে চেয়ে আছে স্নেহর দিকে। গুড মর্নিং বস, ভালো আছেন? রসিকতা করা থেকে নিজেকে দমাতে পারল না স্নেহ। ভেরি গুড মর্নিং মিস আমিন। এতক্ষণ ভালো না থাকলেও এখন খুব ভালো আছি। হাসি ফুটে উঠে আরমানের ঠোঁট দুটোতে। সেই হাসি সংক্রমিত হয় স্নেহ অবধি। লিফটে থাকা আয়নায় দুজনে প্রতিবিম্ব দেখে চমকে যায় স্নেহ। কাপল টিউনিং লাগছে ওদের দুজনকে। ইতস্তত বোধ করতে থাকে স্নেহ। বদ্ধ জায়গাতে স্নেহর গা থেকে ভেসে আসা মিষ্টি ঘ্রাণে আরমানের কি অতীতের কোনো উষ্ণ মুহূর্তের কথা মনে পড়ে গেল? নিজের অজান্তেই একটু এগিয়ে গেল স্নেহর দিকে। আপনি কি বিবাহিত? জি আর ইউ ম্যারিড? না স্যার, আমি এখনো অবিবাহিত। হঠাৎ এই প্রশ্ন? তাহলে শাড়ি পরেন কেন? ইন্টারভিউয়ের দিনও আপনাকে শাড়িতে দেখলাম। আমি বাঙালি, শাড়ি আমাদের দেশের পোশাক। শাড়ি পরতে হলে বিয়ে করতে হবে এমন কোনো রুলস আছে নাকি? হেসে প্রশ্ন করে স্নেহ। উত্তর না করে মুচকি হেসে লিফট থেকে বেরিয়ে গেল আরমান। কিছু না বলে চলে যাওয়ায় স্নেহর গা জ্বালা শুরু করলো। পাগল ছাগল তার ছেঁড়া পাবলিক তো তোকে এমনি এমনি বলি না রে আরমান। আরমানের উদ্দেশ্য স্বগতোক্তি করে সামনে এগোলো স্নেহ। অফিসের প্রায় সবার সাথে পরিচয় হবার পর দেখা গেল শোভন নামের ছেলেটাকে। উজ্জ্বল শ্যামবর্ণের ছেলেটা সব সময় হেসে কথা বলছে, হাসি যেন ঠোঁটের সাথে রেকর্ড করে রাখা। জানা গেল শোভন আসলে আরমানের অ্যাসিস্ট্যান্ট। মিস স্নেহময়ী, আপনার নামটা কিন্তু খুব সুন্দর, ঠিক আপনার মতো। হেসে বলে উঠল শোভন।
জি শোভন ভাই, ধন্যবাদ। সরল গলায় উত্তর দেয় স্নেহ। শোভন হয়তো জানে না বিগত 8 বছরে এমন অসংখ্য শোভনকে দেখেছে নিজের আশেপাশে। প্রত্যেকেই উত্তর ঠিক এভাবেই করে এসেছে স্নেহ। পিয়ন এসে জানায় বস ডাকছে আপনাদের। আরমানের কেবিনে প্রবেশ আগেই শোভন বলল ওর নাকি কি কাজ আছে যেটা কমপ্লিট করা হয়নি। 10 মিনিট পর স্নেহকে জয়েন করবে। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে স্নেহ। দেখে জানালার কাছে দাঁড়ানো আরমান। সিগারেটের শোক টানে ব্যস্ত, নাক কুচকে সেদিকেই চেয়ে থাকে স্নেহ। আসুন ম্যাডাম, স্নেহময়ী আপনার চরণ আমার অফিসে দিয়ে কৃতার্থ করেছেন। চারিদিকে আপনার জয়ধ্বনি শোনা যাচ্ছে। এমপ্লয়ি না, আমি তো মনে হচ্ছে বাংলা ছবির নায়িকা হায়ার করেছি। পিছু পিছু সবাই অটোগ্রাফের জন্য ছুটছে। এটা অফিস ম্যাডাম, স্নেহময়ী, কোনো ফিল্মের শুটিং সেট না, মাথায় রাখবেন কথাটা। বিদ্রুপাত্মক স্বর আরমানের। আমায় ডেকেছেন কেন? দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করে স্নেহ। প্রথম দিনেই নিজের বসকে দাঁত পিষছেন ম্যাডাম, বাকি দিনে কি গলায় ছুরি চালাবেন? আপনাকে ডাকা যাবে না। তাহলে কি কোলে করে আনতে হবে? এটা অফিস আরমান, তুই কি ভুলে গিয়েছিস? স্ট্রেঞ্জ, প্রথম দিনেই বসকে তুই বলছেন, এরপর কি করবেন? ধোকা দিয়ে কোম্পানিটা নিজের নামে লিখে নেবেন আগের মতো? শীতল গলায় জিজ্ঞেস করে আরমান। আরমানের কথা শুনে স্নেহ শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বইতে থাকে। রুমটায় কি অক্সিজেনের অভাব নাকি? বুঝতে পারে না স্নেহ। আপনি কি বলছেন এসব স্যার? আমি কিছুই বুঝতে পারছি না। মজা করছিলাম স্নেহময়ী। হ্যাঁ 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 হ্যাঁ, কেমন আছিস বল? এগুলো কি ধরনের রসিকতা? বুড়ো বয়সে এসব রসিকতা বাদ দে এবার। থমথমে গলায় বলে স্নেহ। ও হ্যালো ম্যাডাম স্নেহময়ী, টেক এ ব্রেক। কাকে বুড়ো বলছিস তুই? বল। আমি আমি বুড়ো? বলতে বলতে চেয়ার ছেড়ে স্নেহর সামনে এসে দাঁড়ায় আরমান। দুজনের ভিতরের দূরত্ব ক্রমশ কমতে থাকে। অপলক চেয়েছিল আরমানের দিকে স্নেহ। এটা তো সেই আরমানের প্রতিচ্ছবি দেখছে স্নেহ, যে আরমান স্নেহকে অনেক ভালোবাসত। স্নেহর সাথে ঝগড়া করত, খুনসুটি করত দুজনে মিলে। স্নেহর প্রতি উত্তর না পেয়ে আরও কাছে এসে দাঁড়ালো আরমান। চোখের দিকে চেয়েছিল দুজনেই, যেন পড়ে নিতে চায়। কতটা পুড়িয়েছে নিজেদের বিগত 8 বছর যাবৎ। ভারী হয়ে আসে শ্বাস প্রশ্বাসের গতি স্নেহর। কিছু বলতে যাবে, তার আগেই শোনা গেল দরজায় করাঘাতের শব্দ। শোভন এসেছে ওর কাজ শেষ করে। তড়িঘড়ি করে নিজের চেয়ারে ফিরে যায় আরমান। স্নেহ তখনও নিজেকে ধাতস্থ করতে পারেনি। ধ্যান ফেরে শোভনের ডাকে। দীর্ঘ শ্বাসটা গোপন করে স্নেহ এগিয়ে গিয়ে বসে আরমানের মুখোমুখি। কাজ বুঝে নিয়ে সেখান থেকে দ্রুত প্রস্থান করে স্নেহ। আরমানের সামনে থাকলে আবারও কষ্ট পেতে হবে ওকে। গলা ছেড়ে কাঁদছে বছর দশকের একটা ছেলে, গায়ে স্যুট পরা, সাদা শার্ট, কালো ব্লেজার, সেই সাথে কালো প্যান্ট, গলায় মেরুন রঙের বো টাই, চোখে নীল ফ্রেমের চশমা। অর্থাৎ 10 বছরেই চোখের জ্যোতি কমে গিয়েছে তার। হাতে একটা রিমোট কন্ট্রোল গাড়ি। যে কোনো অনুষ্ঠানে কোনো এক বাচ্চা কাঁদবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু বাচ্চাটা কাঁদার সময় নাক দিয়ে ঝরা সর্দি থেকে বাবল ফুলে উঠছে কিভাবে যেন। সেই দিকেই চেয়েছিল 7 বছরের স্নেহময়ী আমিন নামের বাচ্চা মেয়েটা। লাল রঙা নান্দনিক ডিজাইনের রাজকন্যা ড্রেসটাই, ফোলা গাল, টানা চোখের মুখটা ঠিক পুতুলের মতো লাগছে। অবাক হয়ে চেয়ে আছে ওই নাক দিয়ে বাবল ফুলানো বাচ্চাটার দিকে। খিলখিল করে হেসে ফেলল বাচ্চা মেয়েটা। একটা মেয়েকে ওর দিকে চেয়ে হাসতে দেখে কান্না থামায় আরমান। ততক্ষণে অবশ্য ওর গাড়ির লাইট আবার জ্বলা শুরু হয়েছে। জানা গেল আরমানের বাবার ব্যবসার নতুন পার্টনার স্নেহময়ীর বাবা হাবিবুল আমিন সাহেব। আগে ঢাকা থাকলেও এখন থেকে খুলনাতে ওদের পাশাপাশি ফ্ল্যাটে থাকবে। খোলা গালের বাচ্চা মেয়েটা আরমানের স্কুলেই ভর্তি করা হবে। আজ থেকে ওরা যেন বন্ধু হয়ে যায়। পরিচয় পর্বটা এভাবেই হয়েছিল দুজনের। এরপর একসাথে স্কুলে যাওয়া শুরু করলো দুজন। স্কুল শেষে ফিরে আবার একসাথে খেলে। একটা পরিবারের মতোই দিন পার করছিল স্নেহ আর আরমান।
কত শত স্মৃতি জমা হয় দুজনের। রুবি বেগম আর জাহানারা বেগমও ছিলেন দুই বোনের মতো। পাশাপাশি ফ্ল্যাট হলেও তাদের সব কিছু একসাথে যেন। ততদিনে ওদের বাবার বিজনেসে উন্নতি হয়েছে অনেক। সময় গড়াতে থাকে, বড় হতে থাকে দুজনেই। একদিন রাতে স্নেহ ঘুমিয়ে পড়েছে ভেবে ওর বাবা হাবিবুল সাহেব ব্যক্ত করেছিলেন নিজের মনের সুপ্ত ইচ্ছা। স্নেহর বিয়ে দিতে ইচ্ছুক তিনি আরমানের সঙ্গে। এতে করে মেয়েটাকে নিজের কাছে রাখতেও পারবেন। একটা মাত্র মেয়ে ওনার, কোথাও দিয়ে শান্তি পাবেন না। স্বামীর কথাই সাই জানিয়েছিলেন রুবি বেগম। আকারে ইঙ্গিতে অনেকবার রেজাউল সাহেবও এই ধরনের মনোবাসনা প্রকাশ করেছেন বলে জানান স্বামীকে। প্রসন্ন হন দুজনেই। মেয়েটা ভালো থাকবে এটাই তো তারা চান। তাছাড়া আরমান ভালো ছেলে, ব্যবসা বুঝে নেবে হয়তো জলদি। ভবিষ্যতে ওই সামলাবে এই কোম্পানির দায়িত্ব। সেক্ষেত্রে তাকে নিজের জামাতা বানিয়ে নেওয়া অতি বিচক্ষণ সিদ্ধান্ত। ব্যবসায়িক বা সাংসারিক এত কিছু 15 বছর বয়সী স্নেহ না বুঝলেও আরমানকে নিজের জীবনসঙ্গী হিসেবে কল্পনা করা শুরু করেছিল সেদিন থেকে। আরমানকে অবশ্য কখনো কিছু বলেনি, কিন্তু সেই আগের মতো সহজ হতে পারে না স্নেহ আরমানের সাথে। ঝুম বৃষ্টি নেমেছে প্রকৃতিতে। আকাশ থেকে চলছে বাধাহীন ভারী বর্ষণ। জানালার কাছে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল স্নেহ। মন কেমনের এই বৃষ্টিতে কিশোরীর স্নেহ হয়তো স্বপ্নে বিভোর ছিল। প্রিয় মানুষটার সাথে একটা প্রেমময় জীবনের গুনগুন করতে থাকে। রিমঝিমি ধারাতে চাই মন হারাতে, রিমঝিমি ধারাতে চাই মন হারাতে। তখনই ধূপধাপ শব্দে স্নেহর বিছানায় এসে শুয়ে পড়ল আরমান। পায়ে ময়লা কাদা দিয়ে এভাবে বিছানায় শুতে দেখে প্রেমের চটকা ভেঙে বাস্তবে ফেরে স্নেহ। ওই আরমান, তুই ময়লা নিয়ে আমার বেডে বসলি কেন? দেখ কি নোংরা তোর পায়ে। ছি, নেমে যা আমার বেড থেকে। চেঁচিয়ে বলতে থাকে স্নেহ। বিছানা থেকে নামার বদলে আরো হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল আরমান। আরমান কাকে বললি? ভাই বলতে পারিস না আমাকে? তোর কতদিনের বড় আমি? হ্যাঁ, এতটুকু পুচকে আমাকে নাম ধরে বলিস কেন? কথার ফাঁকে লাফ দিয়ে বিছানা থেকে নেমে এসে চুল টেনে দিয়েছে আরমান। স্নেহ কম যায় না। আরমানের চুল টেনে দিয়েছে দু হাতে, যদিও আরমান ওর থেকে বেশ লম্বা। 18তেই সে পৌঁছে গিয়েছে প্রায় 6 ফুট উচ্চতায়। তারপরও কিভাবে আরমানের চুল নাগাল পায় এ কথা কিশোরী স্নেহ কখনো ভেবে দেখেছে? আরমান, বের হ আমার রুম থেকে। যাব না। দাঁত কেলিয়ে আবারও বিছানায় শুয়ে পড়ে আরমান। শুয়ে শুয়ে দেখতে থাকে বড় হয়ে ওঠা স্নেহকে। ওর মনেও কি জন্ম নেয়নি কোনো ভালো লাগা? মেয়েটাকে ওর নিজের ভাবতে ভালো লাগে। তাছাড়া ওদের পরিবারও এটা চায়। আরমান বোঝে অবশ্য এই মায়াবী চেহারার স্নেহকে ওর অনেক আগে থেকে ভালো লাগে। বড় হবার সাথে সেই অনুভূতিও প্রখর হচ্ছে। আবেগের বয়সের ভালো লাগা ধীরে ধীরে ভালোবাসায় মোড় নিচ্ছে। আরমানকে আবার নোংরা পা নিয়ে বিছানায় শুতে দেখে চেঁচিয়ে উঠল স্নেহ। ডাকতে থাকে মাকে। বাসায় কেউ নেই। নেই মানে? নেই মানে নেই, গাধি। আন্টি আর আম্মু মার্কেটে গিয়েছে। বৃষ্টিতে গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে গাড়ি চলছে না, তাই আজকে আর মার্কেট শেষ হবে না। বুঝছেন স্নেহময়ী ম্যাডাম? একা বাসায় এভাবে আরমানের সাথে হঠাৎই কেমন লজ্জা লাগা শুরু হলো স্নেহর। কই, আগে তো লাগেনি। হুট করে আরমান বলে ওঠে, চল ছাদে যাই, ভিজে আসি। মা বকবে না? কেউ নেই, চল। আর কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে নিয়ে দৌড় দেয় ছাদের পানে। সাদা টি শার্ট পরিহিত এই কিশোরী কি জানে আজকের পর বদলে যাবে তাদের সম্পর্কের সমীকরণ। মুষলধারে বৃষ্টি নেমেছে। বৃষ্টি বিলাসে মেতেছে স্নেহ আর আরমান। অবিরাম ঝরতে থাকা ধারায় মুহূর্তেই ভিজে গেল দুজনে। সাদা টি শার্টে দৃশ্যমান হয় কিশোরীর দেহে সদ্য নারীত্ব বরণ করা নিষিদ্ধ বা। নিজের অবস্থা বুঝে লজ্জায় কুঁকড়ে যায় স্নেহ। আরমানও হতভম্ব এই পরিস্থিতিতে। টি শার্টের উপরে পরে থাকা শার্টটা খুলে স্নেহকে দিয়ে চলে যায় সেখান থেকে।
নিজেকে আবৃত করে আরমানকে স্নেহ খুঁজে পেল ছাদের চিলেকোঠার ঘরটার ভিতরে। হাতে জ্বলন্ত সিগারেট। চমকে গেল স্নেহ। পায়ে পায়ে এগিয়ে গেল আরমানের দিকে। তুই সিগারেট খাস কবে থেকে? মামনি জানে? আমি কিন্তু মামনিকে বলে দিব। সব কিছু আম্মুকে বলতে চাস কেন? তুই ট্রাই করবি আমার সাথে? আয়, নে। জ্বলন্ত সিগারেটটা এগিয়ে দেয় স্নেহর দিকে। নাক কুচকে আরমানের আরো কাছাকাছি গেল স্নেহ। উদ্দেশ্য চুল টেনে দিবে, কিন্তু এবার মাথা নিচু করেনি আরমান। সব সময় নাগাল পাওয়ার চুল হুট করে কেন ধরতে পারছে না, বুঝে ওঠে না স্নেহ। লেপ্টে গেল আরমানের বুকে, ঠিক যেন এই মুহূর্তের অপেক্ষায় ছিল আরমান। সিগারেটটা দূরে ফেলে দিয়ে দু হাতে স্নেহকে আরো কাছাকাছি টেনে আনলো। ভেজা গায়ে কোনো পুরুষের গায়ে এভাবে থেকে কেঁপে ওঠে স্নেহ। ভেজা চুল, ঠান্ডায় তিরতির করে কাঁপতে থাকা ঠোঁট মনোযোগ দিয়ে দেখছিল আরমান। তুই আমাকে এভাবে পাগল করে দিচ্ছিস কেন স্নেহ? আমি সামলাতে পারছি না নিজেকে। তুই এত ছোট কেন? নেশালো শোনা চাই আরমানের কণ্ঠস্বর। আমি মোটেও ছোট না আরমান। কাপা স্বরে বলে স্নেহ। ছোট যে নস আমি বুঝি। তুই কি মনে করিস তোর এই চাহনি আমি বুঝি না? প্রেমের নজরে যেভাবে আমার দিকে তাকিয়ে থাকিস আমি সব বুঝি। তুই ছোট বলে সামলে রাখি নিজেকে। তবে আজ একটু বেসামাল হলে কি রাগ করবি? এই, একটু যদি বেসামাল হই স্নেহ, একটু। আকুলতা প্রকাশ পায় আরমানের কণ্ঠস্বর হতে। কেঁপে উঠে স্নেহ। কিশোরীর মনে এতদিন আঁকা ভালোবাসার মানুষকে কিনা মানা করতে পারবে স্নেহ? দু হাতে গলাটা জড়িয়ে ধরে আরমানের, যেন বুকের মধ্যে ঢুকে যেতে চায় স্নেহ। আরমানও বুঝল, মেঝে থেকে উঁচু করে ধরে নিচের উচ্চতায়। কপালে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে দুজনে, একজন আরেকজনের নিঃশ্বাস অনুভব করতে থাকে। আরমান, হুম। ভালোবাসবি আমায়? তোকে আমি আরো অনেক আগে থেকেই ভালোবাসি স্নেহ। তুই গাধি, বুঝিসনি আমাকে। তোকে ছাড়া আমি ভাবতে পারি না কিছু। তুই আমার আশেপাশে না থাকলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কিছুই জানিস না তুই স্নেহ, কিচ্ছু না। এর পরের মুহূর্তটা ছিল স্বপ্ন। স্নেহর তাই মনে হলো। অধরের সাথে মিশেছিল অধর। ঝুম বৃষ্টিতে ছাদের চিলেকোঠায় সূত্রপাত ঘটেছিল ওদের প্রণয়ের। যেন প্রণয়ের দহনে এতটা বছর ধরে জ্বলছে দুজন। একটানা অনেকক্ষণ ল্যাপটপে কাজ করছিল আরমান। চশমাটা খুলে রেখে গা এলিয়ে বসে নিজের চেয়ারটায়। এক কাপ কফির দরকার খুব, মাথাটা ঝিমঝিম করছে। বেল বাজিয়ে পাওয়া গেল না কাউকে। এইচআর ডিপার্টমেন্টে গিয়েছে শোভন। সাপোর্ট স্টাফ সাজেদুল ও নেই আশেপাশে। অগত্য নিজেই বেরোলো কেবিন থেকে। বেরোতেই মেজাজটা আরও বিগড়ে গেল। মহিলা কলিগদের সাথে হেসে কথা বলছে স্নেহ। অফিসের বাকিরা হাঁ করে চেয়ে আছে সেদিকে। আরমানকে দাঁড়িয়ে থাকতে দেখে সংযত হয় পুরুষ এমপ্লয়িরা। মিস আমিন, এটা অফিস, আমার কাজের জায়গা। হাসি তামাশার নয়। কাজ ফেলে রেখে গল্প করতে হলে লাঞ্চ ওয়ারে করবেন, নয়তো অফিস শেষে বাসায় ডেকে নিয়ে যাবেন। ডোন্ট রিপিট দিস অ্যাগেন। ডু ইউ গট ইট? আই অল টলারেট দিস। রুক্ষ শোনা যায় আরমানের কণ্ঠস্বর। সবার সামনে অপমানে অপ্রস্তুত হয় স্নেহ। চোখটা টলমলে হয়। দ্রুত প্রস্থান করে সবার সামনে থেকে। ওয়াশরুমে এসে কেঁদে ফেলল ও। কেন আরমান এরকম করছে ওর সাথে? সেদিন শাড়ি পরা নিয়ে অপমান করলো, আজকে হাসছিল বলে? এতই যখন স্নেহকে অপছন্দ, তখন চাকরিটা দিয়েছিল কেন? নাকি অপমান করবে বলেই রেখেছে স্নেহকে? কান্নার দমকে ফর্সা মুখটা রক্তিম হয়ে ওঠে। সবার অগোচরে ওয়াশরুমে এসে কেঁদেও ফেলল। চোখে মুখে পানি দিয়ে কিছু সময় পর নিজের ডেস্কে ফিরে এসে বসতেই সাজেদুল এসে জানালো বস ডেকে পাঠিয়েছেন তাকে, এই সপ্তাহের সেলস রিপোর্ট সমেত। তাছাড়া বস আজকে বেশ রেগে আছেন। সময় ক্ষেপণ না করে স্নেহ যেন জলদি যায় বসের কেবিনে। মলিন মুখ বিবর নিয়ে সামনে দাঁড়ানো স্নেহকে দেখে আরমানের ভিতরেও হয়তো খারাপ লাগা শুরু হলো। নরম গলায় বলল, বস এখানে স্নেহ। ব্যাস, ছাই চাপা রাগের আগুন বেরিয়ে এলো তড়াক করে। এটা অফিস স্যার,
এখানে আপনার কোনো বন্ধু নেই যে তুই করে বলছেন? একটু আগে না আমায় জ্ঞান দিয়ে এলেন? জ্ঞান সর্বক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। নিজের বেলা ভুলে যাচ্ছেন কেন? স্নেহর পাল্টা জবাবে চোয়াল শক্ত হলো আরমানের। ফাইলটা টেবিলে রেখে বেরিয়ে গেল স্নেহ। ইস, আবার চোখে পানি এলো বুঝি। নিজের চোখের জল আরমানকে ও কখনোই দেখাবে না। কয়েক মাস পর দ্য হেরিটেজ রিসোর্ট, ঢাকা থেকে মাত্র 2 কি 3 ঘন্টার রাস্তা। সবুজ নির্মল পরিবেশের সাথে আধুনিকতায় ঘেরা রিসোর্টটা অবকাশ যাপনের জন্য জনপ্রিয়। অফিস থেকে বছর শেষে ট্যুরের আয়োজন করা হয়। প্রথমে আসবে না ভেবেছিল স্নেহ, অথচ পরে জানা গেল বস সবার জন্য যাওয়াটা বাধ্যতামূলক করেছেন। সেদিনের পর থেকে পারতপক্ষে আরমানের মুখোমুখি হয় না স্নেহ। আরমানও এড়িয়ে চলে ওকে। তবে শাড়ি পরার জন্য আরমান ওকে অপমান করেছিল, সেজন্য নিয়মিত শাড়ি পরে স্নেহ। রুম নেওয়ার সময় স্নেহ জানিয়েছিল কারোর সাথে রুম শেয়ার করতে পারবে না। তখন ওর জন্য ব্যবস্থা করা হয় আলাদা করে। স্নেহর জন্য যে ভিলাতে রুম নেওয়া হয়েছে সেটা 3 বেডরুমের। একটা বরাদ্দ স্নেহর জন্য, আর বাকি দুটো নাকি বুকিং দেয়া হয়নি। অবশ্য একা থাকতে ভয় পায় না স্নেহ, বরং একা থাকতে ওর ভালো লাগে। গত 8 বছরে আত্মীয় স্বজনের গিরগিটির মতো রূপ বদলে যেতে দেখেছে। তখন থেকে নিঃসঙ্গতা ওর প্রিয়। সারাদিন ঘুরে দেখেছে রিসোর্টটা। সুইমিং পুল, ওয়াটার পার্ক, ইকো পার্ক, কফি শপ, মার্কেট, আরও অনেক কিছুই আছে। খেয়াল করে দেখেছে আরমান আসেনি। আরমান না আসায় ওর তো খুশি হওয়ার কথা ছিল, কিন্তু হতে পারে না স্নেহ। এ কারণেই নিজের উপর বড়ই বিরক্ত। কানা উল্লুকটার থেকে যত দূরে থাকা যায়। ডিনারের পরই চলে আসে নিজের রুমে। শাড়ি চেঞ্জ করে গোলাপি টি শার্ট আর স্কার্ট পরে বেশ আয়েশ করে 1 কাপ চা নিয়ে বারান্দায় বসলো। মেঘেরা ভিড় করেছিল আকাশ জুড়ে। চারিদিকে কেমন নিস্তব্ধতা বিরাজ করছে। বাতাসের শনশন শব্দ, ক্রমাগত ঝিঝি পোকার ডাক, দূর থেকে ভেসে আসা পেঁচার ডাক, সব কিছু মিলিয়ে যেন গহীন অরণ্যের অপার্থিব পরিবেশ। হুট করে ঝেঁপে বৃষ্টি নামলো, তখন ঘড়িতে রাত 12টা ছাড়িয়েছে। হাত বাড়িয়ে ছুঁয়ে দেখছিল প্রতিটা ফোঁটা। বৃষ্টি এলে স্নেহ ফিরে যায় আগের স্মৃতিতে। এমনই এক ঝুম বৃষ্টিতে ভিজে প্রেমের বহিঃপ্রকাশ হয়েছিল ওদের। আজ যেন যোজন যোজন দূরত্ব ওদের মধ্যে। শীতের রাতের নিঃসঙ্গ বৃষ্টিতে ভালোবাসার মানুষকে স্মরণ করে কান্নারা উঠলে আসে স্নেহর। বারান্দার কার্নিস ঘেঁষে দাঁড়িয়ে কাঁদতে থাকা স্নেহ অনুভব করে পিছন থেকে জড়িয়ে নিয়েছে কেউ ওকে। গলার ভাঁজে তার গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে ক্রমাগত। না ফিরেও বোঝে স্নেহ এই আলিঙ্গন ওর বড্ড চেনা। ওর সঙ্গে দাঁড়িয়ে থাকা পুরুষের প্রতিটা স্পর্শ স্নেহ চেনে। আরমান, হুম। নেশালো শোনা যায় সেই কণ্ঠস্বর, ঠিক যেন ডেজাভু। বহু বছর আগের পুনরাবৃত্তি। নারী কায়ের গ্রীবাদেশের মোহনীয় সুবাসে আচ্ছন্ন হয়ে অধরে ছোট পরশ ছোঁয়াতে ব্যস্ত সে যুবক। ছাড় আমায়। না। বিদ্যুতের ঝলকানিতে স্পষ্ট হয় দুজনের মুখ বিবর। এক ঝটকায় নিজের দিকে ফেরায় স্নেহকে। শীতের রাতের বৃষ্টিতে ভিজতে থাকা দুজন হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় আরমানের গালটা। ক্লিনশেভ করা গালটা এখন খোঁচা খোঁচা দাড়ির অস্তিত্ব পাওয়া যায়। নিঃশ্বাসের গতি বাড়তে থাকে দুজনেরই। কোনো দিন কি আবার স্বাভাবিক হবে সব কিছু? বৃষ্টির ঠান্ডা জলে কেঁপে ওঠে স্নেহ। ততক্ষণে আরমান হারিয়েছে নিজের সংযম। অধরের উষ্ণ চুম্বনে লিপ্ত হয় দুজনে। বেহায়া হাত দুটো থেমে নেই। নারীর স্পর্শ কাতর অঙ্গে ঝড় বইয়ে দেয়। দু হাতে আরমানের বুকে ধাক্কা দিয়ে স্নেহ যখন বাধা দিতে চায়, আরমান যেন আরো উন্মাদ হলো। বারান্দার রেলিংয়ের সাথে দুপাশ থেকে চেপে ধরে হাত দুটো। চুম্বনরত অবস্থায় রুমে নিয়ে আসে আরমান। পুরুষালীর শক্তির সঙ্গে পেরে ওঠে না স্নেহ। বিছানায় চেপে ধরে আবারও। ছটফটিয়ে ছাড়া পেতে চায় স্নেহ। অনুরোধের স্বরে বলে, প্লিজ আরমান, তোর কি মাথা ঠিক আছে? এ পর্যায়ে আরমান ছেড়ে দিল, কিন্তু ভীষণ রেগে গিয়েছে। আবারও তেড়ে এসে বিছানায় চেপে ধরে স্নেহকে। রাগে লাল হয়ে আসে আরমানের ফর্সা মুখটা। নিজের বউকে অন্য কারোর সঙ্গে দেখলে কারো মাথা ঠিক থাকে না। স্নেহময়ী, তুই তুই কিভাবে পারলি?
ছেড়ে রেখেছি বলে যা ইচ্ছা তাই করে বেড়াবি? শোভনের সাথে হাসাহাসি করিস কেন তুই? এত মাখামাখি কেন ওর সাথে? এই যে শাড়ি পরে রং ঢং করিস ওর সাথে, আমার কষ্ট হয় না বুঝি? বল, হয় না আমার কষ্ট? নাকি আমাকে মানুষই মনে হয় না তোদের কোনো দিনও? এত পছন্দ শোভনকে, উত্তর দিবি আজকে? ওটা কোনো বিয়ে ছিল না আরমান। জোর গলায় চেঁচিয়ে উঠে স্নেহ। কি বললি? যা সত্যি তাই। আমি তখন প্রাপ্তবয়স্ক ছিলাম না, আমাদের কোনো গার্ডিয়ান উপস্থিত ছিল না। তাছাড়া 8 বছর আগে তুই নিজেই আমাদের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছিস। আমার যা ইচ্ছে আমি তাই। আর বলতে পারেনি স্নেহ, আবারও ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়েছে আরমান। এক হাতে স্নেহকে ধরে রেখেছে শক্ত করে, অন্য হাতে টপাটপ শার্টের বোতাম খুলে দূরে ছুঁড়ে ফেলে আরমান। বিয়ে মানিস না, স্বামী মানিস না? তোর সাহস কিভাবে হয় স্নেহ? আজকের পর সব কিছু মানতে পারবি, ডোন্ট ওয়ারি। শীতল গলায় বলে আরমান। রাগে হিতাহিত জ্ঞানশূন্য আরমানকে হিংস্র কোনো জানোয়ার মনে হলো স্নেহর কাছে। ক্রমাগত ধস্তাধস্তিতে গোলাপি টি শার্টটা যখন টেনে ছিঁড়ে হাত বাড়িয়েছে, স্নেহ চুপ থাকেনি। নিজের সমস্ত শক্তি দিয়ে আরমানকে সরিয়ে দিয়ে ঠাস করে চড় মারতে দ্বিধা করেনি। তুই এখন থেমে না গেলে আমি সুসাইড করব আরমান। নিজের সঙ্গী ছোট ছুরিটা বের করে কবজির উপর রেখে চেঁচাতে থাকে স্নেহ। চড় খেয়ে হতভম্ব আরমান অপলক তাকিয়ে থাকে স্নেহর দিকে। কিছু সময় পর মেঝেতে পড়ে থাকা শার্টটা কুড়িয়ে বের হয়ে যায় রুম থেকে। আরমানের গমন পথের দিকে চেয়ে অঝরে কাঁদতে থাকে স্নেহ। মনে পড়ে ওই দিনটার কথা। ওর বয়স তখন 17। আরমানের সাথে খুলনা থেকে ঢাকা বেড়াতে এসে ওরা বিয়ে করে ফেলেছিল। যদিও শুধু আইনত রেজিস্ট্রি করেছিল আরমান এবং ওর কয়েকজন বন্ধু ছিল সাথে, কিন্তু ধর্মীয়ভাবে বিয়েটা হয়নি ওদের। দুজনের এক প্রকার ঝোঁকের বশেই বিয়ে করেছিল। আরমান বলেছিল স্নেহর 18 হলে আবার বিয়ে করবে, কিন্তু তার আগে যে ঝড় এসেছিল সেই ঝড়ে ধূলিসাৎ হয়ে গিয়েছিল সব কিছু। বৃষ্টি থেমে গিয়েছে ততক্ষণে। মধ্যরাতের শুনশান নীরবতায় আরমান বসে আছে ওর রুমের বারান্দায়, হাতে জ্বলন্ত সিগারেট। খুব জঘন্য অপরাধ করে ফেলেছে ও। কষ্ট দিয়েছে নিজের আকৈশোর লালন করা ভালোবাসাকে। মেয়েটার চোখে নিজের জন্য সেই আগের অনুভূতি দেখে নিজেকে সংযত করতে পারেনি। বৃষ্টির পানিকে ছুঁয়ে সেই করুণ কান্না ওর সমস্ত সত্তা নড়বড়ে করে দেয়। শোভন নামের ছেলেটা ওকে ঠিক কোন নজরে দেখে এটা না বোঝার মতো অবুঝ তো নয় স্নেহ। তারপরও হাসি ঠাট্টা করতে সুযোগ দেয় ওকে। এসব নিজ চোখে দেখে আরও সংযত করতে পারে না। এই জীবনে ভালোবাসা আর কত পরীক্ষা দিতে হবে? পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই? আরমানের চোখ ভিজে উঠেছে তবুও। আরমান তখন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করছে, পাশাপাশি অফিসেও বসা শুরু করেছে। রেজাউল সাহেব এটাই চাইতেন, হাবিবুর সাহেবও দ্বিমত করেননি কখনো। তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তখনও অটুট। আতাহার হোসেন ছিলেন স্নেহর বাবার বন্ধু। তিনিও হুট করে জয়েন করেন ওদের কোম্পানিতে, তবে শেয়ারের পরিমাণ খুবই কম। আতাহার লোকটাকে কেন জানি আরমানের কখনো ভালো লাগেনি। লোকটার চোখে দেখা যেন কুটিলতা। আরমান সতর্ক করেছে কয়েকবার ওর বাবাকে, তবে রেজাউল সাহেব ভরসা করেছে নিজের বন্ধুর উপর সব সময়। একদিন ক্লাসে বসে আরমান খবর পেল মাথায় চোট পেয়েছেন রেজাউল সাহেব। চোট ততটা মারাত্মক না হলেও ডাক্তারের পরামর্শে সিটি স্ক্যান করে ধরা পড়েছিল ব্রেন টিউমার, যা ক্রমশ বেড়েই চলেছে এবং ক্যান্সারের জীবাণুও উপস্থিত। এর পরের সময়টা আরমানের জীবনে ছিল ভয়াবহ। সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় মারা যান রেজাউল সাহেব। বাবাহীন এতিম আরমান যেন বিপদের মহাসমুদ্রে পড়েছিল। স্বামী হারানোর শোক সইতে না পেরে অসুস্থ হয়ে পড়েন জাহানারা বেগম। মাকে দিয়ে উন্নত চিকিৎসার জন্য আবারও আরমান ছুটে সিঙ্গাপুর। অফিস, পড়াশোনা, স্নেহ কোনো দিকেই খেয়াল করতে পারেনি। জাহানারা বেগম কিছুটা সুস্থ হলে আরমান ফিরে আসে। ততদিনে রেজাউল সাহেবও মারা যাওয়ার মাস 6 পেরিয়েছে। মা ছেলে সামলে উঠেছে শোক। বিজনেস আলাদা করবেন? কি বলছেন এসব আঙ্কেল?
হতবিহ্বল হয়ে চেয়ে রইল আরমান সামনে বসা হাবিবুর ও আতাহার হোসেনের দিকে। আমরা আর বিজনেস করতে চাচ্ছি না একসাথে, আলাদা হয়ে যাওয়াই ভালো। এবং তিনি তার সিদ্ধান্ত বদলাবেন না কোনোভাবেই সাফ সাফ জানিয়ে দেন তিনি। মাত্র 20 বছর বয়সী সদ্য বাবা হারানো এক তরুণকে অল্প কয়েকদিনের নোটিশে আলাদা করে দিয়েছিলেন হাবিবুর সাহেব। ফ্যাক্টরিগুলোর মধ্যে একটা মাত্র ফ্যাক্টরি দিয়েছিলেন। রেজাউল সাহেবের নাকি শুধুমাত্র একটা ফ্যাক্টরি ছিল, যে বাড়িতে সবাই একসাথে থাকতো তাও কেড়ে নিয়েছিলেন তিনি। এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন আরমান আর ওর মাকে। নিজের বাবার এরকম অন্যায় দেখে কেঁদে ফেলল স্নেহ। বাবার পা দুটো জড়িয়ে বারবার কাকুতি মিনতি করেছে, কিছুই টলাতে পারেনি হাবিবুর সাহেবকে। এক পর্যায়ে স্নেহ যখন বলেছিল ও ভালোবাসে আরমানকে, বেধড়ক পিটিয়েছিলেন স্নেহকে। আরমান চেয়ে চেয়ে দেখেছিল বাচ্চা মেয়েটাকে ওর জন্য তড়পাতে। স্নেহ পা চেপে ধরেছিল আরমানেরও, ওকে যেন ছেড়ে না যায়। স্নেহ মরে যাবে আরমানকে ছাড়া। ঠিক তখন হাবিবুর সাহেব আবারও মারতে আসেন স্নেহকে। তোকে মেরে নদীতে ভাসিয়ে দেব, তাও ওর সাথে বিয়ে দেবো না স্নেহ। হুঙ্কার করেন তিনি। মার খেয়েও পা দুটো শক্ত করে চেপে রেখেছিল স্নেহ। জাহানারা বেগমের পাও ধরেছিল সেই কিশোরী মেয়েটা, শুধু ওকে ফেলে যেন না চায়। কেঁদে কেঁদে বারংবার মিনতি করেছে। আরও একবার হাবিবুর সাহেব মারতে এলে স্নেহর সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল আরমান। ওকে আর মারবেন না হাবিবুর আমিন, আমি বা আমার মা আর এখানে থাকবো না। দিন থেমে থাকে না, মনে রাখবেন। আপনার বিচার আমি উপরওয়ালার কাছে ছেড়ে দিলাম। আজ থেকে আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর স্নেহকে আমি বিয়ে করিনি, ভালোবাসিও না। ও ছোট, তাই এসব বলেছি। আরমানের মুখে এরকম কথা শুনে হতবাক হয় স্নেহ। তার মানে আরমান ওকে ঠকিয়েছে? কিশোরী মনটা ভেঙে চুরমার হয়। 2 বছর ধরে আরমান ওকে ভালোবাসার কথা বলে এখন সব অস্বীকার করছে, বিয়েটাও অস্বীকার করছে। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে আরমানের দিকে। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে আরমান এক পলক দেখে নেয় স্নেহকে। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে মেয়েটা। তবে কি অধরাই রেখে যাবে ওদের ভালোবাসাটা? আর পুরো ঘটনা সোফায় বেশ আরাম করে বসে উপভোগ করলেন আতাহার হোসেন। ঠোঁট জুড়ে দেখা যাচ্ছে কুটিল সেই হাসি, খেলায় চেকমেট দিতে পারার হাসি। ঢাকাতে রেজাউল সাহেব ফ্ল্যাট কিনে রেখেছিলেন, এটার কথা জানতো না কেউ। সেখান থেকেই শুরু করে আরমান নিজের পথ চলা মাকে সাথে নিয়ে। ছোট ফ্যাক্টরির পিছনে নিজের জান প্রাণ দিয়ে খেটেছে, পাশাপাশি পড়াশোনা শেষ করেছে। রেজাউল সাহেব সবসময় চেয়েছেন আরমান যেন বাইরের দেশে পড়তে যায়। বাবার সে স্বপ্ন পূরণ করতে পারেনি আরমান। কাউকে ভরসা করতে পারে না আর। সারাদিনের ব্যস্ততার পর রাত হলে মনকে আর বেঁধে রাখতে পারত না। কিশোরী স্নেহর মিনতিপূর্ণ স্বর কানে বাজত। সবার অগোচরে ঠিকই খুলনা যেত, স্কুলের গেট থেকে দেখে আসতো স্নেহকে। সব সময় ঝলমল করা চেহারাটায় লেপ্টে থাকতো মলিনতা। এমনই একবার খুলনা গিয়েছিল আরমান। মাস্ক আর কালো ক্যাপে নিজেকে আবৃত করে দাঁড়িয়েছিল স্নেহর কলেজের বাইরে। স্নেহ তখন উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ষে। সেদিনের পর আরমান স্নেহর সামনে যায়নি আর। তবে আজকে দেখা করবে ওর সাথে। কতদিন মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে না, ভাবতেই বুকের মধ্যে জ্বলতে শুরু করে ওর। বাচ্চা বউটাকে আদর করে সব পুষিয়ে দেবে আজকে। আপন ভাবনায় ডুবে থাকা আরমানের ভালোবাসাটা গুড়িয়ে গিয়েছিল মুহূর্তের মধ্যে, যখন দেখেছিল আতাহার হোসেনের ছেলে সজীবের সাথে হেসে হেসে কথা বলছে স্নেহ। এক পর্যায়ে সজীব স্নেহকে একটা ফুলের তোড়া এগিয়ে দিল। আরমান ভেবেছিল স্নেহ হয়তো নেবে না তোড়াটা, কিন্তু ওর দুঃস্বপ্নটা আরও বাস্তবে পরিণত করার জন্যই স্নেহ মিষ্টি হেসে ফুলটা নিয়েছিল। এরপর গাড়িতে উঠে চলে যায়। হাবিবুর সাহেবের বেইমানি, স্নেহর ওকে ভুলে যাওয়া, আরও একবার ভেঙে যায় আরমান। ক্রোধের অগ্নিশিখা জ্বলে ওঠে ওর ভিতরে। মন থেকে সেদিনই দুমড়ে মুচড়ে ফেলে দেয় স্নেহর প্রতি ওর ভালোবাসাকে। এরপর আর কখনো খুলনা যায়নি স্নেহকে দেখতে। আবারও মেঘের বিকট আওয়াজ হলে স্মৃতির পাতা থেকে বাস্তবে ফেরে আরমান। সেই ঘটনার 8টা বছর পেরিয়েছে।
হাবিবুর সাহেবকে নিজের বাবার সমতুল্য মনে করত আরমান। দিন শেষে তিনি এটাই প্রমাণ করেছিলেন, পর কখনো আপন হয় না। জ্বলন্ত সিগারেট ঠোঁটে চেপে ধরে এক ধ্যানে অন্ধকারের দিকে চেয়ে থাকে। চোখ দুটোতে জ্বলজ্বল করছে প্রতিশোধের আগুন। ঢাকায় স্নেহকে দেখেছিল মাস চারেক আগে, চিনতে ভুল হয় না একটুও। কালো শাড়িতে সেই রমণী অপেক্ষা করছিল বাস স্টপে। স্নেহকে লোকাল বাসে চড়তে দেখে অবাক হয়ে যায় আরমান। স্নেহ ঢাকাতে কি করছে? আতাহার হোসেন ওকে ফোন করেছিলেন কয়েক বছর আগে। নিজের ছেলের সাথে নাকি স্নেহর বিয়ে দিয়েছেন, আর ওরা এখন আমেরিকায় থাকে। কিছু না বলেই কল কেটেছিল আরমান। এটাই যে ভবিতব্য তা সেদিনই বুঝে গিয়েছিল আরমান। হাবিবুর কিংবা স্নেহ কাউকে নিয়ে ও ভাবতে চায় না আর, তবুও জড়াতে পারেনি অন্য কোনো সম্পর্কে কোনোদিন। বাস স্টপে স্নেহকে দেখে মোচড় দিয়ে উঠেছিল আরমানের বুকের ভেতর। না চাইতেও ফলো করেছিল সেদিন। অফিসের ঠিকানা জেনে সেখান থেকে নিয়েছিল স্নেহর যাবতীয় তথ্য। স্নেহ যে সজীবের সাথে বিয়ের দিন পালিয়েছিল এটাও জেনেছিল আরমান অনেক বছর পর। প্রশান্ত হয় আরমানের মন। স্নেহ যে ওকে ভুলে যায়নি এটাই তার প্রমাণ। আরমানি কলকাঠি নেড়েছিল নিজের অফিসে স্নেহকে আনার জন্য, আর ট্যুরে এসে স্নেহর সাথে বোঝাপড়া করার জন্য ওকে আলাদা ভিলা রুম নিয়ে দিয়েছিল। রিসোর্টে বলা ছিল আগেই, অবশ্য বেশি কসরত করতে হয়নি। রিসোর্টের মালিক সাইফ আহমেদ ওর কাছের বন্ধু। আনমনে এত কথা ভাবছিল আরমান, ততক্ষণে সিগারেটটাও প্রায় শেষ। নতুন সিগারেট ধরিয়ে লম্বা টান দেয় সিগারেটটাই। অধিকারটা এবার পুরোপুরি নেওয়ার সময় উপস্থিত স্নেহময়ী। তুই তৈরি? 8টা বছর ধরে যে যন্ত্রণা আমি প্রতিনিয়ত সহ্য করেছি, তোকেও করতে হবে এবার। শক্তোক্তি করে হারমান সুহতাসিন খান। আরমান বেরিয়ে যাওয়ার পর চাদর টেনে নিজেকে আবৃত করে স্নেহ। চোখ দিয়ে ঝরতে থাকে জল। আরমানের এত হিংস্রাত্মক আচরণে বিমূঢ় হয়ে থাকে। কি করতে চাইছিল ওর সাথে? এতটা অধপতন হয়েছে আরমানের? এই রকম জানোয়ারের মতো একজনকে ভালোবেসে এসেছে এতদিন যাবৎ। কালো রঙা ট্রাউজার এবং টি শার্ট পরিহিত এক যুবক দৌড়ে চলেছে রিসোর্ট জুড়ে। ভোরের কুয়াশা গায়ে মেখে দৌড়ে চলা যুবকের চোয়াল শক্ত হয়ে আছে, গা থেকে টপ টপ করে ঝরছে ঘাম। টানা 10 কিলোমিটার দৌড়ে এসেও তাকে দেখা গেল রিসোর্টের ভিলার ছাদে শরীরচর্চা করতে। পেশিগুলো যেন আরও ফুলে উঠেছে। নিয়মিত শরীর চর্চা করা যে তার অভ্যাস, সুবিন্যস্ত বাইসেপস তার প্রমাণ। এত কিছুর পর চশমা সব সময়ের সঙ্গী সেই যুবকের। ছোটবেলায় শুধু দূরের জিনিস দেখতো না, ইদানিং কাছের জিনিসও অস্পষ্ট দেখছে চশমা ছাড়া। লেন্স পরেও বেচারা থাকতে পারে না, চোখ কোটকোট করে। স্নেহ আসলেই ঠিক বলে, কানা উল্লুক। মন খারাপ ভাবটা কাটাতে ছাদে উঠেছিল স্নেহ। রাতভর কান্নাকাটিতে মাথা ব্যথা করছে। কিন্তু ওই যে বলে না, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধ্যা হয়। স্নেহর ক্ষেত্রেও তাই হলো। কানা ভূতটা আমার আগেই ছাদে এসে বসে আছে। বিরক্ত হয় স্নেহ। তড়িঘড়ি করে চলে যেতে নেয় স্নেহ। তার আগেই আরমান ওকে দেখতে পেলে হাতের ইশারায় কাছে আসতে বলে। মুখ বেঁকিয়ে চলে যেতে উদ্যত হয়। তুমি ডাকলেই যেন আমি ঢ্যাং ঢ্যাং করে তোমার কাছে চলে যাব। বেড়বেড়িয়ে বলে স্নেহ। চলে যাবে মনস্থির করেও আবার পায়ে পায়ে এগিয়ে যায়। স্নেহকে জ্বালানোর জন্যই হয়তো একটানে নিজের টি শার্টটি খুলে ফেলে আরমান। ক্রমান্বয়ে ফুলে ওঠা পেশিবহুল হাত, ঘর্মাক্ত লোমহীন বুক, সকালের রোদে যেন চকচক করছে। হাঁ করে চেয়েছিল স্নেহ। আচ্ছা, এখানে কি 6 প্যাক আছে নাকি? আনমনে গুনতে থাকে স্নেহ। আরে, আসলেই তো 6 প্যাক। ঠিক বুকের কাছটাই নখের আঁচড় দেখে চমকে উঠে স্নেহ। নিজের নখের দিকে তাকায়। ছি, অশ্লীল। বিড়বিড়িয়ে নিজের স্বগতোক্তি করে চলে যেতে নিলে আরমান বলে ওঠে। আইনত আমরা এখনো স্বামী স্ত্রী স্নেহ, চাইলে আমাকে দেখতেই পারিস। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। হাজবেন্ডকে দেখা অশ্লীল কিছু না। এবার আরও একটু কাছাকাছি এসে ফিসফিসিয়ে বলল, চাইলে এরকম আচরও দিতে পারিস, আমি মাইন্ড করব না।
আরমানের অশালীন কথা শুনে চলে যেতে উদ্যত হয় স্নেহ। হাতটা চেপে নিজের কাছে নিয়ে আসে ওকে, ইতস্তত করে নরম গলায় বলে, বিয়ে করবি আমাকে স্নেহ? আরও একবার। আর কাল রাতের জন্য সরি। এবারের মতো মাফ করে দে। তুই আমার থেকে এত দূরে, আমি সামলাতে পারি না নিজেকে। অন্য কাউকে তোর আশেপাশে আমি সহ্য করতে পারি না। প্লিজ স্নেহ, এবার আমার হয়ে যা। আর কোনো দিন তোকে কষ্ট দেব না। প্লিজ, আই ব্যাগ ইউ। আকুতি ভরা এই শীতল কণ্ঠস্বরের সঙ্গে পরিচিত স্নেহ নিজেকে ছাড়িয়ে দৌড়ে চলে আসে ছাদ থেকে। হার্টবিট এত ফাস্ট হয়ে গেল কেন ওর? বিগত দিনগুলোতে স্নেহ নিজেও তো চাইতো আরমান ফিরে আসুক ওর কাছে, কিন্তু গত রাতে করা আরমানের আচরণের জন্য শিক্ষা দিতে মন চাইছে। কানা উল্লুক, এত সহজে তো তোকে আমি ধরা দেব না। মিটমিটিয়ে হেসে নিজের স্বগতোক্তি করে স্নেহ। সারাদিন নিজের রুম থেকে বের হয়নি স্নেহ। ওর কেমন লজ্জা লাগছে। নিজের লজ্জা দেখে নিজেই বিরক্ত হয়। ইস, ন্যাকামি করার জায়গা পায় না। নিজেকে বিদ্রূপ করে স্নেহ। সন্ধ্যার দিকে বাকি কলিগরা ধরে নিয়ে গেল সবাই আড্ডায় বসবে। অগত্যা বের হতে হলো স্নেহকে। নীলরঙা ফিনফিনে শিফন শাড়িটা পরে নির্ধারিত জায়গায় এসে দেখা গেল নীল ব্লেজার পরিহিত আরমান সেজেগুজে ফুলবাবু হয়ে বসে আছে। না চাইতেও চোখাচোখি হয় দুজনের। আরমানের মুখের হাসিটা ধপ করে যেন নিভে গেল। এক কোণে সিগারেট ধরিয়ে অগ্নিদৃষ্টিতে দেখতে থাকে স্নেহকে। আবহাওয়ার পরিবর্তন স্নেহ ধরতে পারলেও মুখ বেঁকিয়ে আবারও গল্প করা শুরু করে। এসব অগ্নিদৃষ্টিকে গোনার সময় নেই ওর। এক পর্যায়ে গানের আসর জমতে শুরু করলে শোভন এসে গদগদ স্বরে বলে, ইটস ইয়োর টার্ন স্নেহময়ী ম্যাম। আপনার মিষ্টি কণ্ঠে এই অধম একটা গান শুনতে চাই, প্লিজ না করবেন না স্নেহময়ী। বাকিদের অনুরোধে শেষমেশ রাজি হয়ে যায়। হুম, বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমারই ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হয়ো, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, ভালোবেসে আমি বারবার তোমারেও মনে হারাবো, ভালোবেসে আমি বারবার তোমারেও মনে হারাবো, এ জীবনে আমি যে তোমার, মরণেও তোমারই হব, তুমি ভুলো না আমারই নাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম,
এই প্রেম তোমাকে দিলাম। লাল বেনারসি অল্প কিছু গহনা, দু হাত ভরা লাল কাচের চুড়ি পরিহিত স্নেহ প্রাণপণে ছুটে চলেছে। ঠিক কতক্ষণ যাবৎ ছুটে চলেছে জানা নেই ওর। সম্ভবত কোনো ফসলি জমি পাড়ি দিয়ে এসেছে। এরপর নিশ্চয়ই হাইওয়ে পাবে। একবার হাইওয়েতে যেতে পারলে বাস ধরে ঢাকা চলে যাবে। এরপর মাকে সাথে নিয়ে চলে যাবে ধরা ছোঁয়ার বাইরে। ছুটতে থাকা স্নেহ এক পর্যায়ে রাস্তার দেখা পেল। দ্রুতগামী গাড়ির হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে ওর বিধ্বস্ত অবস্থা। দম ফুরিয়ে আসে ওর। গাছের আড়াল পেয়ে বসে কিছুক্ষণ জিরিয়ে নিতে। তবে আজকে ও পালাবে বলেই বদ্ধপরিকর। আর যাই হয়ে যাক, আরমানের হাতে কখনোই নিজেকে ধরা পড়তে দিবে না। বড় বড় শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করার প্রচেষ্টা করছে। মনে পড়ে কিছুক্ষণ আগের ঘটনা। গান শেষ করতেই অফিসের সবার সামনে শোভন এগিয়ে এসেছিল ওর কাছে। হাঁটু গেড়ে বসে ব্যক্ত করেছিল নিজের মনের কথা। অনেক ভালোবাসে স্নেহকে, আরও নানান কথা। এক পর্যায়ে স্নেহর হাত ধরে শোভন। তবে সেসব কিছুই শোনেনি স্নেহ। অদূরে দাঁড়ানো আরমান ধারণ করেছে রুদ্রমূর্তি। কলিজা ছলাৎ করে লাফ দিয়ে উঠে ওর। টানা পায়ে এগিয়ে এসে এক প্রকার উড়িয়ে দূরে আছড়ে ফেলেছিল শোভনকে। দু চারটে ঘুষি খেয়ে চেউ করতে থাকা শোভনকে কষে লাথিও মেরেছিল আরমান। দু হাতে টেনে এনেছিল স্নেহকে। গাড়িতে বসিয়ে কোথায় এনেছে স্নেহ জানে না। সম্ভবত গাজীপুরের আরমানের কোনো গোডাউন এটা। পুরোটা সময় রাগে গজগজ করেছে আরমান। টেনে হিঁচড়ে গাড়ি থেকে স্নেহকে নামিয়ে এনে শাড়ি গহনা দিয়ে হুঙ্কার করে ওঠে। গেট রেডি স্নেহ, বিফোর আই লস মাই অল কন্ট্রোল, জাস্ট গেট রেডি, আই উইল নট রিপিট অ্যাগেন। ইন ইউর ড্রিমস, তোকে আমি কোনো দিনও বিয়ে করব না আরমান। এর পরের বার গলাটা ব্যথায় টনটন করে উঠেছিল স্নেহর। চড়ের দাপটে ঠোঁটের কোণে ঘেঁষে রক্ত গড়িয়ে পড়ে। কোনো দিনও না। আর একটা কথাও আমি শুনতে চাই না। কাজী সাহেব এসে বসে আছেন, গেট রেডি। তোর মতো জানোয়ারকে আমি কখনোই বিয়ে করব না। রাগে হাঁপাচ্ছে স্নেহ। তাহলে কাকে বিয়ে করবি? শোভনকে? ভীষণ ঠান্ডা শোনা যায় আরমানের কণ্ঠস্বর। আমার যাকে ইচ্ছে করব, প্রয়োজনে বিয়ে না করে সারা জীবন পার করব। তাও তোকে আমি বিয়ে করব না। উই আর লিগালি ম্যারিড স্নেহ, তুই চাইলেও অন্য কাউকে বিয়ে করতে পারবি না। আই নেভার ডিভোর্স ইউ। তাছাড়া তাও যদি তুই এই মুহূর্তে আমাকে বিয়ে করতে রাজি না হস, তাহলে আমি নিরুপায়। মানে কি বলতে চাইছিস? খবরদার আমার সাথে পেঁচিয়ে কথা বলবি না আরমান। লুক অ্যাট দিস ভিডিও। চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে শোভনকে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ আছে, স্নাইপারের শট। জাস্ট আমার একটা ফোন কল অ্যান্ড হি ইজ গন। আর তুই তো জানিস স্নাইপার থেকে ছোড়া একটা বুলেটই এনাফ টু কিল, তাও আবার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। মেরে ফেল, আমার কি? তুই কি ভেবেছিস? হ্যাঁ, শোভনের ভয় দেখালে আমি তোকে বিয়ে করতে রাজি হব? কখনোই না। বিদ্রুপ করে বলে স্নেহ। আই নো, কিন্তু এর পরের টার্গেট রুবি আন্টি হবেন অ্যান্ড ইউ কান্ট ব্লেম মি ফর দিস। এমনিতেও আমার বউয়ের দিকে হাত বাড়ানোর জন্য শোভনের ব্যবস্থা আমি করবই। জেদি স্বরে বলে আরমান। এবার আরও একটা ধাক্কা খেয়েছে স্নেহ। ছলছলে চোখে চেয়ে দেখে আরমানকে। এতটা হিংস্রতা ওর ভিতরে। গো টু হেল। ম্যারি মি, দেন আই উইল টেক ইউ টু হ্যাভেন। ইঙ্গিতপূর্ণ হেসে চোখ টিপল। দু চোখ ভেঙে কান্না পাচ্ছে স্নেহ। এতটা অসহায় লাগছে ওর। মাকে কি জবাব দেবে এভাবে বিয়ে করলে? আর জাহানারা আন্টি কি মেনে নেবে ওকে? মেক ইট ফাস্ট। আমি রাজি। গুড ডিসিশন মাই জান। টুপ করে একটা চুমু খেয়ে নেয় স্নেহের কপালে। এর পরের ঘটনা ঘটেছে খুব দ্রুত। শাড়ি পরে একটা রুমে বসেছিল ওরা। কাজী সাহেব কাগজপত্র রেডি করছেন তখন। সম্ভবত আরমান কাউকে ফোন করতে গিয়েছিল। সেই সুযোগে বাইরে থাকা দরজা আটকে ছুটে পালিয়ে এসেছিল ও।
ইটের টুকরোতে বেঁধে মুখ থুবড়ে পড়ে কাচের চুড়ি ভেঙে হাতে ঢুকে গিয়েছিল স্নেহ। কোনো কিছুর পরোয়া না করে ছুটে পালিয়ে এসেছিল ও। অনেকক্ষণ ছোটার জন্য হয়তো চোখটা লেগে এসেছিল। আচমকা ধড়ফড়িয়ে উঠে বসে স্নেহ এবং আরও একবার লাফিয়ে উঠে ওর কলিজা। শীত দ্বারা বেশ শীতল স্রোত নেমে আসে ঠিক ওর সামনে অন্য একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরমান। দু হাত পকেটে গুজে মনের সুখে শীষ বাজিয়ে চলেছে। শক্ত হয়ে আছে ওর চোয়ালের পেশি। স্নেহকে উঠে বসতে দেখে এক বোতল পানি এগিয়ে দেয় ওর দিকে। আসলেই তো পানি পিপাসা পেয়েছে স্নেহর। ঢকঢক করে পুরো বোতলটা সাবার করে এক নিমিষেই। কি ব্যাপার, চোখে সব কিছু একরকম ঝাপসা দেখছে কেন স্নেহ? শাড়ি পরিহিত স্নেহময়ীকে বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে। হাত এবং পা দুটোই বেঁধে রাখা হয়েছে। ধীরে ধীরে চোখ মেলে চাইল ও। মস্তিষ্ক আবার সচল হতেই নড়ে চড়ে নিজেকে মুক্ত করতে চাইল। চোখ দিয়ে অনর্গল ঝরতে থাকা জল, অথচ তীব্র ঘৃণা নিয়ে চেয়ে রইল ঠিক ওর সামনে চেয়ারে বসা 28 বছরের যুবকের দিকে, যার ফর্সা মুখটা লাল হয়ে আছে, দপদপ করছে কপালের শিরা। হ্যালো স্নেহময়ী, ঘুম হলো? এবার উঠতে হবে। কাজী সাহেব বসে আছেন। বৃদ্ধ লোকটাকে আর অপেক্ষা করানো ঠিক হবে না। চলো আমার সাথে, আর কোনো বাড়াবাড়ি করবি না। তার মানে ও পালাতে পারেনি। নিশ্চয় বদটা পানিতে কিছু মিশিয়েছিল, না হলে এভাবে ঘুমিয়ে পড়বে কেন? রাগী দৃষ্টিতে দেখতে থাকে স্নেহ। চোখ দুটোতে ফুটে উঠেছে ঘৃণা। আড়ম্বরহীনভাবে বিয়ে হয়ে গিয়েছিল দুজনের। শীতের এক রাত উৎকট দর্শন এক গোডাউনে এভাবেই শুরু হয়েছিল একজোড়া মানবীর পথ চলা, যারা আইনত বিবাহিত ছিল প্রায় 8 বছর যাবৎ। একদিকে জোর জবরদস্তি করে বিয়ে করাতে একরাশ ঘৃণা চেপে রাখা স্নেহ, অন্যদিকে বিগত 8 বছর ধরে আক্রোশ পুষে রাখা আরমান। নিয়তিতে কি আছে ওদের? ওরা কি জানে ভুল বোঝাবুঝির অবসান কি তবে আসন্ন? খুব যত্ন করে ঠোঁটের পাশটায় অ্যান্টিসেপটিক লিকুইডের তুলো দিয়ে ভিজিয়ে মুছে দিয়েছে আরমান। গেথে থাকা চুরির কাজ বের করে ব্যান্ডেজও করে দিয়েছে স্নেহর হাত। এরপর আরমানের নেভি ব্লু মার্সিডিসটা যখন বসুন্ধরা আবাসিক এলাকায় ওর বাসাটার সামনে থামে, তখন চারিদিক থেকে ভেসে আসছে ফজরের আজানের ধ্বনি। আমি বাসায় যাব। তোর বাসায় যাব না? ঠান্ডা গলায় বলে স্নেহ। কিছুক্ষণ ওকে দেখে নিয়ে ধমকে উঠে আরমান। বিয়ের পর স্বামীর বাড়ি তোমার বাড়ি স্নেহময়ী। অনেক বছর বাপের বাড়িতে নাইয়র করে ফেলেছ, আর থাকা লাগবে না। আর আজকে থেকে আমাকে তুই করে বলবে না। স্বামীকে কেউ তুই করে বলে না। ছেড়ে রেখেছিলাম বলে খুব উড়ে বেরিয়েছ। টানা কেটে এবার খাঁচায় আটকে রাখবো। আমার মা একা হয়ে যাবে আরমান, ক্ষীণ স্বরে বলে স্নেহ। সালেহা খালাকে মনে আছে? খালা এখন থেকে আন্টির সাথে থাকবে। সব ব্যবস্থা আমি করে রেখেছি। নো মোর ওয়ার্ড। চলো আমার সাথে। এরপর আর কোনো কথা বলেনি স্নেহ, ঠিক যেন চাবি দেয়া পুতুল। হেলদোল দেখা যাচ্ছে না কোনো কিছুতে। পাসকোড দিয়ে দরজা খুলে কোলে তুলে নিয়েছিল স্নেহকে। 8 বছরের যন্ত্রণা সুদে আসলে ফেরত নিতে তুমি প্রস্তুত স্নেহময়ী? যে দহনে আমি জ্বলে পুড়ে গিয়েছি, এবার তোমার পালা। ভেতরটা কান্নারা আবার বেরিয়ে আসতে চায়। প্রসঙ্গ পাল্টাতে স্নেহ জিজ্ঞেস করে, মামনি এখানে থাকে না? আম্মু নেই, অস্ট্রেলিয়া গিয়েছে। নাবিলা আপুর কাছে, দেরি হবে ফিরে আসতে। কোলে নিয়ে নিজের রুমে নিয়ে আসে স্নেহকে। তেড়ে ফুড়ে আবার কিছু বলতে যাচ্ছিল স্নেহ, এক ঝটকায় ওকে টেনে নিজের কাছে টেনে আনে আরমান। কপালে কপাল ঠেকিয়ে বলে, আরও একবার তোমার সাথে জবরদস্তি করতে চাই না আমি। সো আমার সাথে থাকবে না? আলাদা রুমে থাকবে? এসব বললে নিজেকে আর বেঁধে রাখবো না। দূরে যাওয়ার কথা বললে নিজের সত্তায় তোকে মিশিয়ে নেব। চাইলেও বাধা দিতে পারবি না আমাকে। কিপ ইন মাইন্ড। এক ধ্যানে দুজন চেয়েছিল দুজনের দিকে। আবারও ভারী হতে থাকে শ্বাস প্রশ্বাসের গতি। তীর তীর করে কাঁপায় এই ঠোঁট আরমানের সংযমের বাঁধ গুড়িয়ে দেয় সব সময়। কিন্তু না, আরমান সামলাই নিজেকে। স্নেহকে ছেড়ে দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। রুবি বেগম দরজা খুলে মেয়েকে দেখে আনন্দিত হয়ে যান।
কিন্তু মেয়ের পাশে দাঁড়ানো অবয়বটা দেখে রীতিমতো ঝটকা খেয়েছেন তিনি। আরমান। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কতদিন পর দেখলাম তোমাকে। এসো ভিতরে এসো। মাথায় হাত বুলিয়ে দেন রুবি বেগম। সোফায় বসে আরমান হুকুম করলো স্নেহকে। আমাদের জন্য কফি বানিয়ে আন স্নেহ। দাঁত কিড়মিড় করে প্রস্থান করে স্নেহ। ওই এসেছেন সম্রাট আরমান, তোরে কফি না ইঁদুর মারা বিষ দেব। বিড়বিড় করতে থাকে স্নেহ। আমি আর স্নেহ বিয়ে করেছি আন্টি। বিয়ে আমরা আরও 8 বছর আগেই করেছিলাম। তখন পরিস্থিতি ভিন্ন ছিল। বাট নাও আই ওয়ান্ট মাই ওয়াইফ আন্টি। একবার অধিকার থাকা সত্ত্বেও ছেড়ে দিয়েছিলাম। আশা করছি আপনি দোয়া করবেন আমাদের জন্য। রুবি বেগম এতটা অবাক বোধ হয় এর আগে কোনো দিন হয়নি। ততক্ষণে স্নেহ এসেছে আবার। ওনার ভাবনার মাঝেই আরমান স্নেহর হাতটা ধরে আকুতি নিয়ে বলল। প্লিজ আন্টি। এরপর রুবি বেগম আর দ্বিমত করেননি। প্রতি রাতে স্নেহর কান্না তিনি স্পষ্ট শুনতে পান। সৃষ্টিকর্তা আবারও তার মেয়ের ভাগ্য ফিরিয়ে দিয়েছেন। সদ্য এতিম হওয়া আরমানের সাথে স্নেহর বাবা যে অবিচার করেছিলেন তার শাস্তি তিনি নিজের জীবদ্দশায় পেয়েছেন। স্বামীর হয়ে ক্ষমা চান আরমানের কাছে। আতাহার হোসেনের পাতা ফাঁদে পা দিয়ে ঠকিয়েছেন আরমানকে। অথচ আতাহার ঠিকই নিজের আখের গুছিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল হাবিবুর সাহেবকে। ব্যাংক থেকে লোন নিয়েছেন কোটি কোটি টাকার। এক সময় সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় বিদেশে। ব্যাংকের লোন পরিশোধ করতে না পেরে বাড়িটাও বিক্রি করে দেন ওনারা। আরমানের সাথে করা বেইমানি, আতাহারের ধোঁকা, পাওনাদারদের তাগাদা থেকে মুচড়ে পড়েন তিনি। একদিন রাতে হাই প্রেশার থেকে হার্ট অ্যাটাক করে মারা যান তিনি। কোনো রকমে খুলনা থেকে রাতের অন্ধকারে পালিয়ে ঢাকা চলে এসেছিলেন মা মেয়ে। স্নেহ নানা বাড়ি থেকে পাওয়া কিছু শরিকানা অংশ বিক্রি করে দিনাতিপাত করেছেন। সব কিছু শুনে স্তব্ধ হয়ে থাকে আরমান। সজীবের সাথে বিয়ের বিষয়টা আপনি তো জানতেন আন্টি। স্নেহকে আমি বিয়ে করেছিলাম। থমথমে গলায় বলে আরমান। কার বিয়ে? চেঁচিয়ে উঠল স্নেহ। তোর আবার কার? তার ছেড়া আরমান। সজীব ভাইয়ের সাথে কোনোদিন বিয়ের কথাই হয়নি আমার। এসব ভুলভাল তথ্য কই থেকে জোগাড় করিস? হ্যাঁ, ছাগল কোথাকার। আর স্নেহ, কি হচ্ছে এসব? ধমকে উঠেন রুবি বেগম। এবার আরমানের কাছাকাছি বসে হাতটা চেপে ধরে তিনি বলেন। স্নেহর কখনো কারোর সাথে বিয়ে ঠিক হয়নি বাবা। আমার মেয়েটা গত 8 বছর যাবৎ প্রতি রাতে কাঁদে। তোমাকে একদিনের জন্যও বলতে পারেনি, না কখনো কোনো সম্পর্কে জড়িয়েছে। আমি তো ওর মা, আমি জানি। অফিস জয়েন করার পর ওর চোখে আগের মতো আনন্দের ঝিলিক দেখেছি আরমান। ওর বাবার করা অপরাধের শাস্তি ওকে দিও না দয়া করে। আমিও চাই আমার মেয়েটা এবার ভালো থাকুক। মেয়েটা ভালো নেই অনেক দিন যাবৎ। মায়ের কথা শুনে ছলছলে হয় স্নেহর চোখ। ও ভাবতেই পারেনি রুবি বেগম সব কিছু জানেন। নিজের ভেতরে জ্বলতে থাকা আগুন যেন নিমেষেই ঠান্ডা হয়ে গেল আরমানের। এক পশলা বৃষ্টির পর যেমন শীতল বাতাস অনুভব হয়, ওরও ঠিক তেমনই অনুভব হলো। কোনো প্রত্যুত্তর না করে মেঝের দিকে চেয়ে থাকে চুপচাপ। উত্তর গোলার্ধে অবস্থান করা বাংলাদেশে শীতকালে সন্ধ্যা নেমে আসে খুব দ্রুত। প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে ওরা যখন বের হলো তখন বেশ রাত হয়েছে। রুবি বেগম গাড়ির কাছে এসে হু হু করে কেঁদে ফেলেন। মেয়েটাকে কষ্ট দিও না আরমান, ওকে দেখে রেখো। কান্নামাখা স্বরে বলেন তিনি। ড্রাইভিং সিটে বসা আরমানকে আর চোখে দেখছিল স্নেহ, যেন গভীর চিন্তায় মগ্ন সে। এই ধরাধামে আরমানের কোনো অস্তিত্বই নেই। কুড়িল ফ্লাইওভার পেরিয়ে গাড়িটা যখন বসুন্ধরা আবাসিক এলাকার রাস্তায় না গিয়ে সোজা যাওয়া শুরু করলো, নড়ে চড়ে বসে স্নেহ। ইতস্ততভাবে জিজ্ঞেস করেই ফেলল, কোথায় যাচ্ছিস? কথাটা বলতে দেরি চোখ গরম করে স্নেহর দিকে তাকাতে দেরি হয়নি। এর অর্থ আর একবার তুই করে বললে তোকে ভস্ম করে দেব স্নেহ। কোথায় যাচ্ছ? সাউন্ডস বেটার। 300 ফিট এলাকায় নীলা মার্কেটের শেষের দিকে কলকলিয়ে বহমান বালু নদী। কিছু বছর আগেও গোটা এলাকা ছিল এই নদীর দখলে। এখন যে সেসব অতীত। নগরায়নের ছোঁয়ায় নদী হারিয়েছে তার জৌলুস।
একটু নিরিবিলি জায়গা দেখে গাড়ি থেকে নেমে যায় আরমান। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ওর। গোটা জীবন কেমন অনর্থক মনে হচ্ছে ওর কাছে। অল্প কিছু ভুল বোঝাবুঝির কারণে কত বছর বিচ্ছেদের যন্ত্রণা বয়ে বেরিয়েছে। গাড়ি থেকে নেমে ধীরে সুস্থে আরমানের পাশে বসে স্নেহ। বাম হাতটা জড়িয়ে কাঁধে মাথা রেখে অনুভব করতে থাকে একে অপরকে। হয়তো দুজনেই খুলে বসেছে জীবনের হিসেব। নদীর ঠান্ডা বাতাসে কেঁপে উঠে স্নেহ। আচমকাই স্নেহকে টেনে নিজের সাথে মিশিয়ে নেয় আরমান। স্নেহর গা থেকে ভেসে আসা মিষ্টি সুবাস আচ্ছন্ন হয়ে থাকে। রাগ, অভিমান, জেদ, অন্যায় সব কিছু ভুলে স্নেহ বাধা দেয় না। অভিমানের বোঝা বইতে থাকা স্নেহ সত্যিই ক্লান্ত। ঝমঝম বৃষ্টির আওয়াজে ঘুম ভেঙে উঠে বসে স্নেহ। বৃষ্টির আলাদা একটা ছন্দ আছে, কেবলমাত্র বৃষ্টি প্রেমীরা উপলব্ধি করতে পারে এই ছন্দ। কিছুক্ষণ চুপচাপ শুনতে থাকে বৃষ্টির গান। হঠাৎই হুঁশ হয় স্নেহর। ও বাসায় এলো কিভাবে? নদীর পাড়ে বসেছিল, তারপর আর কিছু মনে নেই কেন? আরমান কোথায়? কৌতূহল নিয়ে আশেপাশে তাকিয়ে খুঁজতে থাকে। এর মাঝে এলোমেলো শাড়ির অবস্থা দেখে স্নেহর কেমন লজ্জা লাগা শুরু হলো। ফর্সা গাল দুটোতে লালচে আভা ফুটে ওঠে। তড়িঘড়ি করে শাড়ি ঠিক করে। ইস, এত নিচে নেমে গিয়েছে শাড়িটা। কিছু সময় খুঁজে আরমানকে পাওয়া গেল ওদের রুমের বারান্দায়। রকিং চেয়ারে গা এলিয়ে বসে আছে, হাতে জ্বলন্ত সিগারেট। ডিসেম্বরের ঠান্ডাতেও গায়ে শুধুমাত্র একটা নেভি ব্লু রঙের পাতলা টি শার্ট। পেশিবহুল পুরুষ কায়ায় আঁটোসাঁটো হয়ে আছে। স্নেহকে দাঁড়িয়ে থাকতে দেখে হাত নেড়ে কাছাকাছি আসতে বলে। স্নেহ দেখলো আরমানের চোখ দুটো টকটকে লাল হয়ে আছে, যেন ওর ভিতরে ঘূর্ণিঝড় বয়ে চলেছে। কাছাকাছি আসতেই সিগারেটটা সামনে থাকা অ্যাস্ট্রেতে ফেলে এক ঝটকায় টেনে কোলে বসিয়ে নেয় নিজের। কানের সঙ্গে উত্তপ্ত ঠোঁট ঠেকিয়ে বলে, ঘুম হলো? ছোট্ট একটা প্রশ্ন, অথচ কেঁপে উঠে স্নেহ। এই কণ্ঠস্বর, নেশালো এই কণ্ঠস্বরের উত্তাপ টের পায় স্নেহ। কিছু বলার আগে শাড়ি ভেদ করে পুরুষালী বেহায়া হাতের স্পর্শ অনুভব করে। ভারী হতে থাকা শ্বাস প্রশ্বাস, সেই সাথে ঢাক পেটানো হৃৎপিণ্ডের গতি বাড়তে থাকে। গলার ভাঁজে গরম নিঃশ্বাস আছড়ে পড়তে থাকে। স্নেহর গাল দুটো আগলে ধরে ভীষণ আবেগাপ্লুত কণ্ঠে বলে, তোকে আজকে পুরোটা ভালোবাসতে দিবি স্নেহ? এত টানছিস কেন তুই আমাকে? আমার সমস্ত সত্তা তোকে চাইছে স্নেহ। তোর যত অভিযোগ আমি মাথা পেতে নেব। বহু পরীক্ষার তুই, অনেক বছর শুধু স্বপ্ন দেখেছি তোকে নিজের বাহু ডোরে, নিজের সমস্তটা দিয়ে তোকে ভালোবাসতে। আজ স্বপ্নটা সত্যি করার অনুমতি দিবি আমাকে? তুই আমার ভালোবাসার যোগ্য না। তুই কিভাবে ভাবতে পারলি আমি অন্য কোথাও বিয়ে করে নেব? বিয়েটা আমি সব সময় মেনে এসেছি। আমাকে ফেলে এসেছিস তুই। আবার ভুল বুঝে বছরের পর বছর কাটিয়েছিস তুই। 8 বছর তুই যে দহনে জ্বলে পুড়ে খাগ হয়েছিস, আমিও তো একই দহনে জ্বলেছি। জোর করে আরমানের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে চলে যায় স্নেহ। আরমানও এলো স্নেহর পিছু পিছু। হাতটা চেপে নিজের অনেকটা কাছে টেনে আনে স্নেহকে। নেশালো স্বরে বলে, এবারের মতো মাফ করে দাও স্নেহ, আই ব্যাগ ইউ। কোলে তুলে নিয়েছে স্নেহকে আরমান। আবারও বলে, আই লাভ ইউ স্নেহময়ী, আই লাভ ইউ ইনফিনিটি জান। আমার জীবন আজকে থেকে তোর স্নেহ। উপরওয়ালার কাছে একটাই প্রার্থনা, দুনিয়ার জীবন, পরকালের জীবন দুটোতেই যেন শেষ পর্যন্ত তোর জন্য আমি প্রার্থ থাকি স্নেহ। পৃথিবীর হায়াতের শেষ দিনেও তোকে আমার পাশে চাই। ঠোঁটের উপর আলতো একটা চুমু দিয়ে বোঝাতে চাই নিজের ভালোবাসার গাঢ়ত্ব। লজ্জায় লাল হওয়া স্নেহ ততক্ষণে ভুলে গিয়েছে সমস্ত মান অভিমান। ভালোবাসার বহিঃপ্রকাশে ছলছলে হয় চোখ দুটো। অপেক্ষার অবসানের পালা এলো তবে। তুই রাজি স্নেহ? প্লিজ আমাকে আর দূরে রাখিস না তোর থেকে। উত্তর করতে পারে না স্নেহ। ও এত লাজুকতা হলো কবে থেকে? অপরদিকে স্নেহর মৌনতাকে ওর অভিমান ধরে নিয়ে আস্তে করে কোল থেকে নামিয়ে রেখে চলে যায় আরমান। পাগল ছাগল তার ছেঁড়া তো তোকে আর এমনি এমনি বলি না রে আরমান। ছাগল একটা। আমি রেগে নেই, লজ্জা পাচ্ছি।
নিজে স্বগতোক্তি করে স্নেহ চলল ছাগলের মানে আরমানের খোঁজে। বাতাসে বারবার লাইটার নিভে যাচ্ছিল বলে সামান্য ঝুঁকে হাত দিয়ে আড়াল করে সিগারেটটা ধরাচ্ছিল আরমান। হুট করে পিছন থেকে জাপটে ধরে ওকে স্নেহ, হাত থেকে খসে পড়ে লাইটার। ভালোবাসি আরমান। ভালোবাসা পরিমাপের কোনো যন্ত্র থাকলে তোমাকে আমি মেপে দেখাতাম আজকে ঠিক কতটা ভালোবাসি। তুমি আমাকে বুঝতে পারো না কেন? কেন পারো না? স্নেহর সম্মতিতে টুটে যায় সংযমের বাঁধ। শুধু আরমান জানে এতক্ষণ এলোমেলো শাড়িতে ওরই বিছানায় থাকা স্নেহকে দেখে কিভাবে সংযত করেছে নিজের কামনা। কয়েক সেকেন্ডের ব্যবধানে স্নেহ নিজেকে আবিষ্কার করল রুমের বিছানায়। এরপর বহুদিনের অতৃপ্ত তৃষ্ণার্ত দুজন মেতেছিল আদিম বুনো উন্মাদনায়। কামনা বাসনার জোয়ার উথলে আসে, অধরের বেহায়া চুম্বন ছড়িয়েছে সর্বত্র। মেয়েলি লজ্জা দলিত মথিত হয়েছে পুরুষালী সত্তায়। ফিল মি স্নেহ, ক্যান ইউ ফিল দ্য লাভ মাই জান? ইউ আর মাইন, মাই হার্টবিট, মাই এভরিথিং। তোমাকে আমি এতটা ভালোবাসবো, এত আদর করে দেব, চাইলেও আমাকে ছেড়ে থাকতে পারবে না। তোমার সর্বত্র আমার আধিপত্য আজ থেকে। হাতের কাছে থাকা মিউজিক প্লেয়ারের রিমোট চাপ লেগে বেজে উঠেছিল, ক্যান ইউ ফিল দ্য লাভ টুনাইট? ইট ইজ ওয়ার উই আর। ইটস এনাফ ফর দিস ওয়াইড আইড ওয়ান্ডার দ্যাট উই গট দিস ফার। জানালার কার্নিশে বসে একজোড়া শালিকের চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় স্নেহর। নিজের অবস্থার কথা চিন্তা করে আবারও কমফোর্টারে মুখ লুকিয়ে ফেলল। অবশ্য বেশিক্ষণ থাকতে হলো না, দম বন্ধ লাগছে ওর। আরমানের তাণ্ডব থেকে ছাড়া পেয়েছিল মধ্যরাতে। অদ্ভুত ভালো লাগায় আচ্ছন্ন হয়ে আছে শরীর আর মন দুটোই। ভালোবাসার নতুন অধ্যায়ের ছাপ স্পষ্ট হয়ে ফুটে আছে সারা শরীরে। অকারণেই হাসতে ইচ্ছে করছে ওর। লাফিয়ে সিঁড়ি দিয়ে নেমে এসে আরমানকে পেল ছোট্ট সুইমিং পুলের পাশে। ক্রমাগত প্রসাব দিয়ে চলেছে সে। দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিল দৃশ্যটা স্নেহ। ঠোঁট জুড়ে লেপ্টে আছে লাজুক হাসি। আহ, ওর বরটা আসলেই হিরো। স্নেহকে দেখে এগিয়ে এসে ইঙ্গিতপূর্ণ হেসে আরমান যা বলল তাতে আবারও লজ্জায় কুঁকড়ে গেল স্নেহ। অসভ্য কোথাকার! দৌড়ে পালিয়ে এলো ওখান থেকে। হো হো করে হেসে ফেলল আরমান, চেঁচিয়ে বলে, পালিয়ে তো বাঁচতে পারবে না সুন্দরী। একটা লাল সুতি শাড়ি গায়ে জড়িয়ে ভেজা চুল মুছে নিচ্ছিল স্নেহ। রাতের উষ্ণ আবেগঘন ভালোবাসাময় সময়টা মাথার মধ্যে স্লাইড শোয়ের মতো রিপিট হচ্ছে আর লজ্জায় নুয়ে যাচ্ছে। বেলি শ্যাম্পুর কড়া ঘ্রাণে ছেয়ে আছে পুরো ঘরটা। আচমকা কিছু বুঝে ওঠার আগে স্নেহ নিজেকে আবিষ্কার করে শূন্যে ভাসমান। এরপর পিঠ ঠেকিয়ে বিছানায়। আরমান, কি হচ্ছে এসব? আমাকে পাগল করে দিয়ে বলছিস কি হচ্ছে? আই ওয়ান্ট ইউ নাও স্নেহ, ডোন্ট ইন্টারপার্ট। আরও এক দফা ভালোবাসায় মত্ত হলো ওরা। একটা পাত্রে ফুটন্ত গরম পানিতে সামান্য পরিমাণ লবণ এবং তেল দিয়ে পাস্তা সিদ্ধ করে নিন। পাস্তা সিদ্ধ হয়ে এলে পানি ঝরিয়ে নিন। এরপর ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে বাটার দিয়ে পেঁয়াজ, কেটে রাখা চিকেন, ক্যাপসিকাম, সামান্য সয়া সস, রসুন কুচি, চিলি ফ্লেক্স, অরিগ্যানো মিশিয়ে ভেজে নিন। চিকেন সিদ্ধ হয়ে এলে পানি ঝরিয়ে রাখা পাস্তা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিন। রান্না করে রাখা পাস্তা সার্ভিং ডিশে নিয়ে বেশি করে চিলি ফ্লেক্স, ব্ল্যাক অলিভ ছড়িয়ে দিন। প্রি হিটেড ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় 25 মিনিট বেক করে নিন। ব্যাস, মজাদার ওভেন বেক পাস্তা রেডি। মোবাইল ফোনে ছেড়ে রাখা রেসিপি শুনে স্নেহ অনায়াসে বানিয়ে ফেলল আরমানের প্রিয় খাবারটা। আহা, প্রযুক্তির আশীর্বাদ! রান্না বান্নায় বড্ড অকর্মা স্নেহ। আজ থেকে আবার অফিস জয়েন করেছে আরমান। যদিও যেতে চায়নি অফিস, স্নেহর আশেপাশে থাকাটাই ইদানিং ওর একমাত্র কাজ। তবে স্নেহ যে আরমানকে অফিসে পাঠিয়ে দিয়ে ভালো লাগছে তাও না, ভয়ানকভাবে মিস করা শুরু করেছে। আরমানের একটা টি শার্ট গায়ে জড়িয়ে বসেছিল। তোমাকে ছাড়া আর আমারও ভালো লাগছে না কানা উল্লুক। চলে এসো প্লিজ। আর যেতে হবে না অফিস। আমার বুকের মাঝে আটকে রাখবো। আমারও না বউ, আই মিস ইউ ট্রাভেলিং।
তুমি আমাকে নেশা ধরিয়ে দিয়েছ। তুমি ছাড়া এই নেশা কাটবে না। কাম টু মি। আরমান দাঁড়িয়ে আছে ওর পেছনে। নতুন বউ ঘরে রেখে বেচারা বেশিক্ষণ থাকতে পারেনি অফিসে। ততক্ষণে অধরের সাথে মিশেছে অধর। এক উষ্ণ আলিঙ্গনে একে অপরকে অনুভব করতে থাকে। মাটি থেকে শূন্যে তুলে নেয় আরমান স্নেহকে। বিফোর আই ফরগেট, ট্যাগ দিস স্নেহ। একটা ফাইল বাড়িয়ে দিয়েছে স্নেহর দিকে। আরমানের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে দেখতে থাকে ফাইলটা। এটা কি? আমার আর প্রপার্টিস, অফিস, ফ্যাক্টরি এবং এই বাড়িটার 60% শেয়ার আজকে থেকে তোমার। এটা তোর দেনমোহরও স্নেহ। কাল থেকে অফিসে জয়েন করবে অ্যাজ মাই ওয়াইফ। চেহারার হাসিটা দপ করে নিভে গেল স্নেহর। এসব আমি নিতে পারবো না আরমান। আমার কোনো কিচ্ছু চাই না। স্ত্রী হিসেবে আমার ভরণ পোষণের দায়িত্ব তোমার, কিন্তু তুমি আমাকে যা দিতে চাচ্ছ আমি নিতে পারবো না। তাছাড়া লোকে কি বলবে জানো? বলবে তোমার প্রপার্টির জন্য আমি ফাঁসিয়েছি তোমাকে। আরও সহজ ভাষায় বলে গোল্ড ডিগার। মামনিও রাগ করবেন তোমার এরকম ডিসিশানে। স্টপ স্নেহ, আর একটা উল্টাপাল্টা কথা বলবি না আমার সাথে। লোকে কি বললো না বললো, আই ডোন্ট কেয়ার। তুই আমার অর্ধাঙ্গিনী, আমার বেটার হাফ, আমার সব কিছুই তোর। আর কোনো কথা আমি শুনবো না। নিজেকে এই ধরনের মন্তব্য আর কখনো করবি না। নিভে গেল স্নেহ। কথা বলার মাঝে ফর্সা মুখটা লাল হয়ে গেল রাগে। ছোটবেলা থেকেই দেখছে স্নেহ আরমান রেগে গেলে ওর সারা মুখ লাল হয়ে যায়। তাছাড়া তুমি যে আমাকে এত কিছু দিচ্ছ, এগুলো নিয়ে আমি যদি ভেগে যাই? আবারও স্নেহকে নিজের বাহু বন্ধনে বেঁধে নিয়েছে আরমান। কোমর থেকে দ্রুত হাতে খুলতে থাকা লেদার বেল্টটা ছুঁড়ে ফেলে দিল দূরে। এরপরে শার্টও ছুঁড়ে ফেলেছে। আসন্ন অন্তরঙ্গতায় লজ্জায় কুঁকড়ে যায় স্নেহ। অধরে বেহায়া স্পর্শে কাবু করতে থাকা আরমান যখন ভালোবাসার আরও গভীরে ভাসিয়ে দিচ্ছিল, তখন কানের কাছে নেশালো শ্বাস শুনতে পেল স্নেহ। তোমার রন্ধ্রে রন্ধ্রে ভালোবাসার নেশা ছড়িয়ে দেব জান। চাইলেও কখনো আমাকে ছেড়ে যেতে পারবে না, কখনোই না। গাড়ি থেকে নেমে অপলক তাকিয়ে রইল মেঘলা বাড়িটার দিকে। কি সুন্দর রং করা বাড়িটার। সন্ধ্যা হয়ে যাওয়ায় ঝলমল করছে বাহারি ডিজাইনের লাইটের জন্য। গাড়িটা পার্ক করে রেখে রোদ্দুর মেহসানকে দেখা গেল তার ছাত্রী বউয়ের হাতটা ধরে আবারও। রোদ্দুরকে দেখে জড়িয়ে ধরে আরমান। বিশ্ববিদ্যালয়ের জীবনে রোদ্দুর খুব কাছের বন্ধু ছিল ওর। স্নেহর সাথেও পরিচয় করিয়ে দিল। অবশ্য এত বছর পর স্নেহকে দেখে ধাক্কা খেয়েছে রোদ্দুর। বিয়ের সাক্ষী হিসেবে সেদিন ছিল রোদ্দুর। কুশল বিনিময় শেষে স্নেহ মেঘলাকে নিয়ে গেল দোতলায়। ওখানে বসে গল্প করবে মেঘলার সাথে। মিটিমিটি হেসেই চলেছে রোদ্দুর। কি বন্ধু, দিনকাল কেমন যাচ্ছে? শেষমেশ বিবাহিত ব্যাচেলার জীবনের ইতি ঘটল তোমার। হেসে ফেলল আরমান। তোমার মতো মন্ত্রতন্ত্র সিদ্ধ বিয়ে বিদেশি মহাপুরুষ সংসারী হলে আমি কেন বাদ যাব ব্রাদার? রোদ্দুরের চেহারায় লেপ্টে থাকা সুখী ভাবটা দেখে প্রসন্ন হয় আরমান। ওর এই বন্ধুটা আসলেই ভালো আছে। এর পরের দৃশ্যপটে দেখা গেল সেই চেনা পরিচিত সুদর্শন মুখটা। ঠোঁটের কোণায় ফুটে থাকা হাসিটা চওড়া হলো কাছের বন্ধুদের দেখে। Arman, Miyoshan, I am back, my old friends. উচ্ছল হেসে একে অপরকে জড়িয়ে ধরে তিন বন্ধু। কতদিন পর তাদের দেখা। বিশ্ববিদ্যালয় জীবনে ডিপার্টমেন্ট আলাদা হলেও কিভাবে যেন খুব ক্লোজ বন্ধু হয়ে গিয়েছিল ওরা। আরমান কিছুটা বড় হলেও বিজনেসের জন্য গ্যাপ পড়ে ওদের সাথে গ্র্যাজুয়েশন শেষ করে। Meet my wife, Shreyoshi Jaman. আমার জান, প্রাণ, কলিজা। হেসে উঠে তিনজনই। এদিকে বিব্রত হয় শ্রেয়া। ভল্লুক কোথাকার। রোদ্দুরকে আজ প্রথম দেখলেও আরমানকে আগে থেকেই চিনত শ্রেয়া। খুলনাতে ওরা একই স্কুলে পড়েছে আর বিয়ের পরে অফিসেও দেখা হয়েছে একদিন। আরমান ভাই, স্নেহাবু কোথায়? কুশলাদি বিনিময় শেষে সরল গলায় প্রশ্ন করে শ্রেয়া। হাতের ইশারায় দোতলার কামরা দেখিয়ে দিল আর জানালো মেঘলাও আছে সেখানে। তবে মাথার পিছনে চাটি মেরে সাইফ বলে উঠল, আপু বলছিস কেন? ভাবি বল।
আচমকা সাইফের চাটি খেয়ে উল্টে পড়ার জোগাড় হলো শ্রেয়ার। রেগে গেল বেচারি, সাইফের পিঠের উপর কয়েকটা চাপড় দিয়ে বলে গেল, তোর ভাবি আমার আপু হয়। পিঠের উপর আলতো চাপড় খেয়ে ও হেসে সিঁড়ির দিকে চেয়ে রইল সাইফ। দেখতে থাকে লাফিয়ে লাফিয়ে সিঁড়িতে উঠতে থাকা নিজের ভালোবাসাকে। মেয়েটার সব কিছুই ওর ভালো লাগে। দু হাতে এলোমেলো চুল ঠিক করতে করতে তখনও চেয়ে আছে সিঁড়ির দিকে। যদিও শ্রেয়া চলে গিয়েছে ততক্ষণে। পাশে দাঁড়ানো আরমান রোদ্দুর দুজনের কথা বেমালুম ভুলে গিয়েছে, কিন্তু পিঠের আলতো চাপড়ের জায়গাটা হঠাৎ এভাবে জ্বলে যাচ্ছে কেন ওর? ধ্যান ফেরে সাইফের। আরমানের পর আরও একটা শক্তপোক্ত চাপড় পড়েছে রোদ্দুরের হাত থেকে। চলে গিয়েছে তোর জান প্রাণ কলিজা, এখনো তাকিয়ে আছিস কেন? ফিরিতে জ্বালা বড় জ্বালা বন্ধু। বলে ঠিক একইভাবে আরও একটা চাপড় পড়ল। এবারেরটা আরমান দিয়েছে। ব্যাস, প্রেমের বাতাস উবে গেল। তিন বন্ধু সব কিছু ভুলে লেগে গেল মারামারিতে। ঠিক যেন সদ্য কিশোর জীবনে পদার্পণ করা মাধ্যমিকের গণ্ডিতে থাকা ছেলেরা স্কুলের অফ পিরিয়ডে মারামারি করছে। কয়েক মাস পর আজিমপুর কবরস্থান, ঢাকা। তীব্র তাপদাহের পর ঢাকা শহরে দেখা মিলেছে বৃষ্টির, কিন্তু এক পশলা বৃষ্টির আগমনের পূর্বে কালবৈশাখী তাণ্ডব গুড়িয়ে দিয়েছে দুটো তাজা প্রাণ। অবিরাম বর্ষণেও এই যুবক দাঁড়িয়ে আছে কবরস্থানের এক কোণে, চেয়ে আছে নতুন কবর দুটোর দিকে। কখনো ভেবেছিল প্রিয় বন্ধুকে এত জলদি বিদায় জানাতে হবে? বৃষ্টির জলের সাথে মিলেমিশে যাচ্ছে তাদের চোখের জল। রোদ্দুর মেহসান এবং মেঘলা আনিস। ছিনতাইকারীর হাতে প্রাণ হারালো দুজন। খুব নিষ্ঠুরভাবে মারা হয়েছে মেঘলাকে। আরমান কিংবা সাইফ কল্পনাও করতে পারে না নিজেদের ভালোবাসার এই পরিণতি। কিছুদিন আগেও তিন বন্ধু আড্ডা দিয়ে এলো ওদের বাসায়। এতিম মেয়েটার করুণ পরিণতিতে খামচে ধরছে কেউ যেন হৃৎপিণ্ডটা। আরমানের কাঁধে হাত রাখে সাইফ। চোখের শিরা লাল হয়ে উঠেছে ততক্ষণে দুজনের। একে অপরের দিকে তাকিয়ে থাকে, দুজনে বদ্ধপরিকর অপরাধীর প্রাপ্য শাস্তি বুঝিয়ে দিতে। গাজীপুরের কালিয়াকৈয়ের আরমানে পরিত্যক্ত গোডাউনে উল্টো বেঁধে রাখা হয়েছে তিনজনকে। এরাই রোদ্দুর এবং মেঘলার খুনি। পুলিশ হেফাজত থেকে ছাড়িয়ে এনেছে এদেরকে আরমান। ব্যবসায়ী হবার দরুন এসব কাজে অভ্যস্ত আরমান। রড দিয়ে আঘাতের পর আঘাত করে চলেছে। আর্তনাদ যতটা তীব্র হচ্ছে, আঘাতের পরিমাণ ততই বাড়ছে। এই পর্যায়ে এগিয়ে এলো সাইফ। চিন্তা করি ভালো কথা, ওদের মারলি কেন? যদিও কথা বলার অবস্থায় ছিল না ওরা। মুখের উপর শক্ত বুটের লাথি পড়তে একজন করুণ স্বরে বলল, ওই ছেলেটার বউটার হাত ধরেছিল বলে ওদের অনেক মেরেছিল ছেলেটা। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই লোকের হাতটা বাঁকা করে ভেঙে দিয়েছে সাইফ। হাতটা বোধহয় গুঁড়ো হয়ে গিয়েছে। ক্রমান্বয়ে মারতে থাকে ওরা। কিছুক্ষণের মধ্যেই মারা যায়। এইভাবে কেটে যায় কয়েক মাস। সবার জীবন চলছে। বন্ধুকে হারিয়ে তার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে সাইফ আর আরমান। অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে আরমান। অনেকক্ষণ হয়েছে ওটিতে নিয়েছে স্নেহকে। টুইন বেবির জন্য নর্মাল ডেলিভারির রিস্ক নিতে চায়নি ডাক্তার। আজকে থেকেও বাবা হয়ে যাবে ভাবতেই কেমন আবেগাপ্লুত হয়ে যাচ্ছে। তোয়ালে পেঁচানো দুটো বাচ্চা নিয়ে নার্স বেরিয়ে কোলে তুলে দিতে আসে ওর, অথচ হাত কাঁপাকাঁপি করলো ওর। কিভাবে নেবে কিছুই বুঝতে পারছে না। ওর অবস্থা দেখে হেসে ফেলল অল্প বয়স্ক নার্স। ছেলে এবং মেয়ে দুজনের জন্যই অভিনন্দন জানালো। ছোট ছোট হাত বাড়িয়ে মেয়েটা ওর আঙ্গুল চেপে ধরেছে। নিজের ঔরসজাত সন্তানের স্পর্শ পেয়ে চোখ থেকে জল গড়িয়ে পড়ে ওর। এরকম দামড়া হাট্টা গোট্টা লোককে বাচ্চা কোলে নেয়ার সময় কাঁদতে দেখে হেসে ফেলল নার্স। এগিয়ে এসে বাচ্চাদের কোলে নেন রুবি বেগম আর জাহানারা বেগম। আমার ওয়াইফ ঠিক আছে? কাঁপা স্বরে জিজ্ঞেস করে আরমান। ম্যামের টিচিং চলছে, উনি ঠিক আছেন স্যার। সেখানে থেকে প্রস্থান করে নার্স। দুটো বাচ্চা দুই কোলে নিয়ে আরমানের দিকে ছলছলে চোখে চেয়ে থাকে স্নেহ। কি ব্যাপার? 30 বছরের যুবকের স্থানে একটা 10 বছরের বাচ্চাকে দেখতে পাচ্ছে ও। ওই যে কালো স্যুট, মেরুন বোটাই আর নীল ফ্রেমের চশমা পরিহিত বাচ্চাটা লাল গাড়ি হাতে নিয়ে ভ্যা ভ্যা করে কাঁদছে আর নাকের সর্দিতে বাবল ফুটে উঠছে।
স্নেহ চোখের সামনে আরমানের ছোটবেলার দৃশ্যটি ভেসে উঠল। কেমন আছো স্নেহময়ী? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। স্নেহ আরমানের দিকে তাকিয়ে বলল, এখন ঠিক আছি। এই যে দুই রত্ন আমার, এদের দেখে কি কেউ খারাপ থাকতে পারে বলো? তুমি নিজেই একই অবস্থা করেছো। হুম হুম। তোমাকে হারানোর ভয়, আমার শ্বাস বন্ধ হয়ে এসেছিল। তোমাকে ছাড়া থাকতে পারবো না স্নেহময়ী। খুব ভালোবাসি, খুব 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 বেশি ভালোবাসি। আমিও নিজের থেকে তোমাকে খুব খুব বেশি ভালোবাসি। স্নেহর কথা শেষ হতে না হতেই আরমান জড়িয়ে ধরল তাকে। ওদের ভালোবাসা পূর্ণতা হলো দুই রত্ন ঘরে এসেছে। এইভাবে ভালোবাসায় ভালোময় হয়ে উঠুক ওদের জীবন। আল্লাহ হাফিজ। তো হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটা এই পর্যন্তই। গল্পটা কেমন লেগেছে আপনাদের কাছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।